আসসালামু আলাইকুম। আহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সাধারণ জ্ঞান লাইভ ক্লাসে। অনেকে সালাম দিচ্ছেন, তানিশা ইবনাথ, তারপরে নুজহাতি শাহিদ, অনেকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আমাদের ক্লাসটাতে। যারা যারা যুক্ত হচ্ছেন আপনার বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিবেন। তো আচ্ছা, এই ক্লাসটা আসলে কাদের জন্য প্রশ্ন আপনাদের জাগতে পারে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তারা ক্লাসটা অবশ্যই করবেন। পাশাপাশি যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছেন যে ভাইয়া আমি সেকেন্ড টাইম দিব, তারাও ক্লাসটা করবেন। আবার যদি বলেন ভাইয়া আমি ফার্স্ট টাইম দিব, ফার্স্ট টাইমার, যদি বলেন আমি ফার্স্ট টাইমার, তারাও ক্লাসটা করবেন। তার মানে এই ক্লাসটা সাধারণ জ্ঞান ক্লাস সবাই করতে পারেন। রূপা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। অনুষ্কা সালাম দিয়েছো, মানিশা আফরিন সালাম দিয়েছো, অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবো এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা যে আমাদের লাইভ সেশনটা শুরু হয়ে গেছে। আমরা সবাই একসাথে একযোগে যেন ক্লাসটা করতে পারি। হ্যাঁ, ওকে। তো আমাদের ক্লাসটাতে আজকে অনেক বিস্তারিত আলোচনা হবে। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা কিছু সংখ্যক প্রশ্ন কমন পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো সবাই কেমন আছেন একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে সবাই কেমন আছেন, এবং আমাকে একদম প্রপার দেখতে এবং শুনতে দুইটাই পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। চট্টগ্রামের কে কে আছে? সাউন্ড কম শোনায়। এখন দেখবেন যে সাউন্ড কম শোনায় কিনা, একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে সাউন্ড কম শোনায় কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা প্রশ্ন সলভে যাব। ওকে, শুধু প্রশ্ন সলভ করবো না, প্রত্যেকটা প্রশ্নের টুলসেরা বিশ্লেষণ করব, কারণ এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে আমরা যেন উত্তর করতে পারি। আলহামদুলিল্লাহ ভাইয়া, ওকে। নমস্কার দাদা, ওয়ালাইকুম আসসালাম। দেখেন প্রথম প্রশ্নটা কি বলেছে? স্টপ জেনোসাইড ছবিটির নির্মাতাকে। তো আপনারা উত্তর করবেন, অবশ্যই উত্তর করবেন, কারণ অনলাইন প্ল্যাটফর্মে আমরা যারা ক্লাস নেই, আপনাদের রেসপন্স না হলে আমাদের ক্লাসটা নিয়ে আমরা আসলে যে আমরা তো ক্যামেরার সামনে দাঁড়ায় থাকি, ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। তাহলে প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন। প্রত্যেক বছর আপনি যেখানেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে যান না কেন, আপনাকে মুক্তিযুদ্ধের উপর থেকে প্রশ্ন করা হবে। তো আমরা একটু দেখব কে কে উত্তর করে। ওকে, অনেকে উত্তর করতেছেন। অমর্ত্য সেন বলেছেন এটা কোন গ্রুপের জন্য? আচ্ছা, এইটা আপনাদের যাদের সাধারণ জ্ঞান আছে সবাই এই ক্লাসটা করতে পারবেন। যাদের সাধারণ জ্ঞান আছে সবাই ক্লাসটা করতে পারবেন। অনেকে সালাম দিচ্ছেন, অনেকে বলতেছেন যে এই স্টপ জেনোসাইডটা হচ্ছে জহির রায়হানের। কার বলতেছেন? জহির রায়হান বলতেছেন। আপনারা একটু উত্তর করতে থাকেন, আমি আপনাদেরকে উত্তর করে দিব। ভাই পিডিএফটা দিয়েন প্লিজ। আচ্ছা, পিডিএফ দরকার হবে না, আমি ক্লাসটা যারা করবেন তাদের হয়ে যাবে। আচ্ছা, স্টপ জেনোসাইড জহির রায়হান। এই স্টপ জেনোসাইড না, জহির রায়হানের আরও কিছু উল্লেখযোগ্য ছবি আছে, যেমন কখনো আসেনি, এটা তার একটা উল্লেখযোগ্য ছবি। কখনো আসেনি, এটা তার একটা উল্লেখযোগ্য ছবি। আচ্ছা, শুধু এই স্টপ জেনোসাইড না এসে ধরেন এই মুক্তিযুদ্ধের যে ছবিগুলো হয়েছিল এরকম একটা ছবি আসলো, যেমন আপনাকে প্রশ্ন করতে পারে ভাই মাটির ময়না। কি ময়না? মাটির ময়না। এই ছবিটি কার নির্মিত? কেউ উত্তর করতে পারবেন যে মাটির ময়না কার নির্মিত? মাটির ময়না। আবার যদি প্রশ্ন করি ভাই মুখ ও মুখোশ, এটা কার নির্মিত? মুখ ও মুখোশ এটা কার নির্মিত? এই দুইটা যারা যারা জানেন একটু উত্তর করবেন। জি, স্বপ্ন জাল। আচ্ছা, এই প্রশ্নগুলোর একটু উত্তর করবেন। আমরা প্রথম প্রশ্নটা দেখেছি স্টপ জেনোসাইড, এটা হচ্ছে জহির রায়হানের একটা নির্মিত, তার একটা ছবি, তিনি নির্মাতা এই ছবিটার। এরপরে আর একটা উল্লেখযোগ্য ছবি দেখলাম যে কখনো আসেনি, এটাও জহির রায়হানের। এরপরে প্রশ্ন করলাম ভাই মাটির ময়না, এই মাটির ময়না ছবিটির নির্মাতাকে। প্রশ্ন করলাম মুখ ও মুখোশ ছবিটির নির্মাতাকে। আপনারা যারা যারা জানবেন একটু উত্তর করবেন। ওকে 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 আচ্ছা 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 আচ্ছা, এই যে মাটির ময়না, এইটা হচ্ছে তারেক মাসুদের। কার ভাইয়া? কার নির্মাণ ছবি? তারেক মাসুদের নির্মিত ছবি। কার নির্মিত ছবি? তারেক মাসুদের। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং খুব মনোযোগ সহকারে এটা দেখবেন খুব। এরপরে মুখ ও মুখোশ হচ্ছে আব্দুল জব্বার খান।
আব্দুল জব্বার খান, মুখ ও মুখোশকার আব্দুল জব্বার খানের নির্মিত একটা ছবি। তাহলে কয়েকটা দেখলাম, স্টপ জেনোসাইড দেখলাম, মাটির ময়না দেখলাম, মুখ ও মুখোশ দেখলাম, এবং আরেকটা দেখলাম কখনো আসেনি। তাইলে আমরা স্টপ জেনোসাইডটা জহির রায়হানের আরেকটা নির্মিত ছবি দেখলাম যে কখনো আসেনি। এরপরে উল্লেখযোগ্য দুইটা দেখলাম যে মাটির ময়না কার নির্মিত ছবি, তারেক মাসুদের। আরেকটা দেখলাম মুখ ও মুখোশ, এটা হচ্ছে আব্দুল জব্বার খান। সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। ভাই বিডিজিকে কোনগুলো, রিসেন্ট জিকে কোনগুলো পড়ব? আচ্ছা, আজকের ক্লাসে আপনাদের বাংলাদেশ অংশের যে সাধারণ জ্ঞান রয়েছে, আন্তর্জাতিক অংশের যে সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক সব কিছু নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। একটু দ্রুত আপনার বন্ধুদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবেন। ওকে, এই প্রশ্নটা গেল। নাম্বার 2 দেখেন কি প্রশ্ন আছে। বলা হয়েছে পূর্ববঙ্গ ওকে, বলা হয়েছে পূর্ববঙ্গ আসাম প্রদেশের কখন সৃষ্টি হয়েছিল। আপনাকে খুব কঠিন প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় করবে না, এই ধরনের প্রশ্নগুলো করতে পারে। পূর্ববঙ্গ, একটু মনোযোগ দিয়ে প্রশ্ন দেখবেন পরীক্ষার হলে বসে। এবং আসাম প্রদেশের কখন সৃষ্টি হয়েছিল? এই সৃষ্টি হয়েছিল 16ই অক্টোবর 1905 সালে। এখানে 1905 আছে না? হ্যাঁ, এটা হয়েছিল কবে? 16ই অক্টোবর 1905 সালে। কত তারিখ? 16ই অক্টোবর 1905 সালে কি হয়েছিল? পূর্ববঙ্গ এবং আসাম হয়েছিল। কেমনে হয়েছিল? এই 16ই অক্টোবর 1905 সালে বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে, কয় ভাগে? বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। এই বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করাকে বলা হয় বঙ্গভঙ্গ। কি বলা হয়? বঙ্গভঙ্গ বলা হয়। এই বঙ্গভঙ্গটা হয় কবে? 16ই অক্টোবর 1905 সালে। তাহলে বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করা হয় কবে? 16ই অক্টোবর 1905 সালে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বঙ্গভঙ্গ। এই যে বাংলাকে দুইটা ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে এই যে পূর্ববঙ্গ, আর একটা হচ্ছে এই আসাম। এই দুইটা ভাগে ভাগ করা হয় বাংলাকে, এই দুইটা ভাগে ভাগ করা হয় 16ই অক্টোবর 1905 সালে। এটাকে বলা হয় বঙ্গভঙ্গ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বঙ্গভঙ্গ। সবাই মনে থাকবে। আবার যদি বলা হয় এই যে বঙ্গভঙ্গটা হলো, দুই ভাগে ভাগ করা হলো, পরবর্তীতে এই বঙ্গভঙ্গ আবার রদ করা হয়। কি করা হয়? বঙ্গভঙ্গ কি করা হয়? বঙ্গভঙ্গ হচ্ছে রদ করা হয়। বঙ্গভঙ্গ পরবর্তীতে আবার রদ করা হয়। এটা হচ্ছে 1911 সালের 12ই ডিসেম্বরে। কবে বঙ্গভঙ্গ রদ হয়? 1911 সালের 12ই ডিসেম্বরে বঙ্গভঙ্গ রদ হয়। সবাই মনে থাকবে ব্যাপারটা? আমার কথা বুঝতেছেন? শুধু প্রশ্ন উত্তর করে দিলে হলো না, প্রশ্নের ব্যাখ্যা সহ আপনাদের সাথে আলোচনা করব। তাইলে ভাই প্রশ্নটা ছিল পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ সৃষ্টি হয়েছিল কবে? খুব মনোযোগ সহকারে শোনেন। আমরা জানি যে 16ই অক্টোবর 1905 সালে এই বাংলা প্রদেশকে দুইটা ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। এটাকে কি বলা হয়? বঙ্গভঙ্গ বলা হয়। এই বঙ্গভঙ্গের ফলে দুইটা প্রদেশের জন্ম হয়, একটা হচ্ছে পূর্ববঙ্গ আর একটা আসামের সৃষ্টি হয়। পরবর্তীতে এই বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালের 12 ডিসেম্বর। সবার মনে থাকবে কিনা একটু আমাকে কাইন্ডলি জানান। আমি আবারও বলতেছি, যে প্রশ্নটা পড়ব তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, কারণ এখান থেকে আপনাদের প্রশ্ন হতে পারে। খুব সহজ প্রশ্ন হবে, এই ধরনের প্রশ্নগুলো আপনাদের হতে পারে। ওকে, 3 নাম্বার প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখেন। 1940 সালে লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন? খুব চমৎকার একটা প্রশ্ন। আপনারা আপনাদের মতো করে উত্তর করতে থাকেন, আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি চমৎকার করে পুরো আলোচনা করব, যদি মনোযোগ দিয়ে শোনেন আশা করা যায় এখান থেকে প্রশ্ন আপনারা মনে হয় কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। 1940 সাল, কত সাল? 1940 সাল। এই 1940 সালে মোহাম্মদ আলী জিন্নাহ, এই প্রশ্নের উত্তর কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ হবে কিনা তা কিন্তু বলতেছি না। মোহাম্মদ আলী জিন্নাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন, দ্বিজাতি তত্ত্বের প্রচার শুরু করে।
প্রচার। দ্বিজাতিতত্ত্বের প্রচার মানে কি, যে ভাই আমরা মুসলমান আর হিন্দু দুইটা জাতির আলাদা আলাদা দুইটা দেশ হবে, প্রচার শুরু করে। কে শুরু করলো ভাই? মোহাম্মদ আলী জিন্নাহ শুরু করলো। মোহাম্মদ আলী জিন্নাহ কি করলো? দ্বিজাতিতত্ত্বের প্রচার শুরু করলো। কবে? 1940 সালে। ঠিক সেই বছর, ঠিক এই 1940 সালেই, 1940 সালের 23 মার্চের কথা। কত মার্চ? 23 মার্চ। এই 23 মার্চে কি হয়? নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশন হয়। কি হয়? নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশন। মনে রাখবেন, নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশন হয়। এই অধিবেশন হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। কে করলো ভাই? মোহাম্মদ আলী জিন্নাহ এই অধিবেশনে সভাপতিত্ব করে। এই অধিবেশনে শেরেবাংলা একে ফজলুল হক লাহোর উত্থাপন করে। এই যে অধিবেশনটা মুসলিম লীগের অধিবেশন হলো, এই অধিবেশনে শেরেবাংলা একে আছে না অপশন? হ্যাঁ, ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক কি করে? লাহোর উত্থাপন করে, প্রস্তাব উত্থাপন করে। এটা তো লাহোর প্রস্তাব উত্থাপন করে। ওকে, আচ্ছা, এখানে মোসাদ্দেক ভুইয়ান এসেছে, যে অলরেডি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা মেরিট করেছে। মোসাদ্দেক ভুইয়ান এসেছে, আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। অনেক পাবলিকিয়ান আমাদের সাথে যুক্ত হয়েছে অলরেডি। তো তাইলে ভাইয়া, তাহলে লাহোর প্রস্তাব উত্থাপক কে ছিলেন? দেখেন, এটা কে করেছে? শেরেবাংলাকে ফজলুল হক। কোথায় করেছে? 1940 সালের 23 মার্চ। এই তারিখটাও বলে দিলাম, 23 মার্চ নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে। কোথায় করেছে? 1940 সালের 23 মার্চ নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে। এই অধিবেশনে সভাপতিত্ব করতেছিল কে? মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করতেছিল। কিসের ভিত্তিতে? দ্বিজাতিতত্ত্বের প্রচার হচ্ছিল ওই 1940 সালে অনেকগুলো। আচ্ছা, এই যে সাজিদ হুসাইন আমাদের একটা স্টুডেন্ট। ভাই সাজিদ, তুমি অবশ্যই আমাকে মেসেজ দিবা ক্লাস শেষ করার পর, তোমার সাথে কথা বলবো। ওকে, অনেক পাবলিকেন আমাদের সাথে যুক্ত হয়। তো এই প্রশ্নের উত্তরটা কি হবে ভাই? এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে কি, এই প্রশ্নের উত্তরটা এ হবে। সবাই একটু এ উত্তর করেন তো। সবাই যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছেন, সবাই একটু এ উত্তর করেন তো। সবাই একটু এ উত্তর করেন। একটু কষ্ট করে হলেও এ উত্তর করেন সবাই, যারা যারা যুক্ত আছেন। পিডিএফ লাগবে না, শুধু মনোযোগ সহকারে ক্লাসটা করেন। আমি আবারও বলতেছি, শুধু মনোযোগ সহকারে ক্লাসটা করেন। আপনার কোনো কিছুই দরকার হবে না, শুধু মনোযোগ সহকারে ক্লাসটা করেন। আবারও বলতেছি, মনোযোগ সহকারে ক্লাসটা করেন, কিচ্ছু দরকার হবে না। ওকে, এটার উত্তর হবে একে ফজলুল হক। ওকে, পরবর্তী প্রশ্নে আসেন। বলা হয়েছে, দেখেন মনোযোগটা দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, কি বলেছে? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন বিদেশির নাম বলেছে। হ্যাঁ, অনেক বিদেশি আমাদের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছে। এর মধ্যে বলা হয়েছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কে ছিলেন? আপনারা একটু আমাকে উত্তর করবেন, দেখবো আপনারা এই প্রশ্নটার উত্তর কি করেন। সবাই একটু উত্তর করবেন, হ্যাঁ। ওকে, এই প্রশ্নের উত্তরটা সবাই করে থাকেন। ক্লাস কি শেয়ার দিকে ভাইয়া? শেষের দিকে না, ক্লাস মাত্র শুরু হয়েছে ভাইয়া, গ্রুপ ভিত্তিক আলাদা ক্লাস হয় না। আচ্ছা, ক্লাসটা মাত্র শুরু হয়েছে। আপনারা চাইলে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন, মেনশন করতে পারেন। পুরো ক্লাসটা আমরা খুবই মজা করে চমৎকার ওয়েতে পড়ার চেষ্টা করব। ওকে, তো এই বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হচ্ছে উইলিয়াম এস অর্ডারল্যান্ড। এই এস অর্ডারল্যান্ড ইনি জন্মগ্রহণ করে নেদারল্যান্ডে। এই অর্ডারল্যান্ড জন্ম নেয় কোথায়? জন্ম নেয় হচ্ছে নেদারল্যান্ডস। বাট ইনার এটা ছিল হচ্ছে অস্ট্রেলিয়াতে। কোথায়? অস্ট্রেলিয়াতে হচ্ছে ইনার পিতৃনিবাস। ইনি জন্মগ্রহণ করে কোথায়? নেদারল্যান্ডে। ইনির পিতৃনিবাস কোথায়? ইনি এই যে আপনার অপারেশন সার্চলাইট কথা মনে আছে? অপারেশন সার্চলাইটের কথা মনে আছে? 1971 সালের
25 মার্চ যে গণহত্যা করা হয় কার নেতৃত্বে? রাও ফরমান আলী, টিক্কা খানের নেতৃত্বে রাও ফরমান আলী এবং খাদেম রাজার সহযোগিতায় অপারেশন সার্চলাইট নামক গণহত্যা চালানো হয় 1971 সালের কবে? 25 মার্চে। এই 71 সালের 25 মার্চে যে গণহত্যাটা চালানো হলো, এই গণহত্যার চিত্র মানে এই গণহত্যার চিত্র বা ছবি এগুলো হচ্ছে এই অর্ডার লাইন হচ্ছে ক্যামেরাবন্দি করে। ক্যামেরাবন্দি করার পরে এইটা পরবর্তীতে ইনি আন্তর্জাতিক মিডিয়াতে ছড়িয়ে দেয় যে পাকিস্তানিরা বাঙালিদের উপর এভাবে গণহত্যা চালাচ্ছে। এই কাজটা করেছিল এই উইলিয়াম এস অর্ডারলাইন। পলায়া একদম পলাতক অবস্থায় এই ছবিগুলো তুলেছিল ইনি। বুঝতে পারছেন? আচ্ছা, পরে দেখে নিব। হ্যাঁ, তো ক্লিয়ার কিনা? এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার কিনা ভাই? এখন তো শেখ হাসিনা না, এগুলো কি আসবে? অবশ্যই আসবে। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কি শেখ হাসিনার সাথে মানে আপনারা বলতে চান যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কানেক্টেড এমন কিছু? মুক্তিযুদ্ধকে কোনোভাবে অস্বীকার করতে পারবেন আপনারা? মুক্তিযুদ্ধ কি আপনারা কি কোনোভাবে অস্বীকার করতে পারবেন? আপনারা যারা ক্লাসটা করতেছেন আপনাদের কাছে আমি জানতে চাই, মুক্তিযুদ্ধ কি আপনারা কোনোভাবে অস্বীকার করতে পারবেন? 6 দফাকে কোনোভাবে অস্বীকার করতে পারবেন? এগুলো তো পারবেন না। তাইলে কেন এইগুলো নিয়ে প্রশ্ন তুলেন আপনারা? প্রশ্ন অবশ্যই আসবে, কেন আসবে না? বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে, তাহলে আপনার কেন আসবে না? আপনারা কি একটু আলাদা না? জাতীয় বিশ্ববিদ্যালয়ও তো আলাদা না? তাইলে সবাই একটা করে রিয়্যাক্ট এবং একটা করে শেয়ার দিয়ে দিবেন ক্লাসটা। রিকোয়েস্ট হলো আপনাদের কাছে, ইনশাল্লাহ এই ক্লাস থেকে আপনারা ভালো একটা আউটপুট নিয়ে যেতে পারবেন। পরবর্তী প্রশ্ন দেখেন, বলেছে বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? বাংলাদেশের সংবিধান আমরা জানি, বাংলাদেশের সংবিধান, এই যে বাংলাদেশের সংবিধান, আরে ভাই, বাংলাদেশের সংবিধানের প্রকৃতিটা কেমন জানেন? বাংলাদেশের সংবিধানের প্রকৃতি হচ্ছে আমাদের সংবিধানটা লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। কি বলি? দুষ্পরিবর্তনীয়। আমাদের সংবিধানটার প্রকৃতি কেমন ভাইয়া? লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। বাট যতই দুষ্পরিবর্তনীয় বলি, মানে যেটাকে সহজে পরিবর্তন করা যায় না, মানে এই কলমটাকে সহজে ভাঙা যায় না, যেটাকে সহজে পরিবর্তন করা যায় না সেটাকে বলে দুষ্পরিবর্তনীয়। আমাদের সংবিধানটাও কিন্তু লিখিত সংবিধান প্লাস হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এটা হচ্ছে প্রকৃতি আমাদের সংবিধানের। বাট আমাদের সংবিধান এখন পর্যন্ত 17 বার সংশোধনী করা হয়েছে। কতবার সংশোধনী করা হয়েছে? 17 বার সংশোধনী করা হয়েছে। কতবার করা হয়েছে? 17 বার সংশোধনী করা হয়েছে। আচ্ছা, এই যে সংশোধনীগুলো করা হইল, আপনারা একটু মনোযোগ দিয়ে, আচ্ছা ভাইয়ের হাতের লেখা অনেক সুন্দর, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। এই যে কয়েকটা উল্লেখযোগ্য সংশোধনী আপনাদেরকে পড়াই, যেমন আপনারা মনে রাখবেন এসএসসি, এই খালেদা জিয়া করে 4টা। খালেদা জিয়ার সংশোধনী কয়টা? খালেদা জিয়া করে 4টা সংশোধনী, একটু মনে রাখবেন। খালেদা জিয়া আমরা বলি যে এসএসসি পাস, এইটা বলি। এই এসতে হচ্ছে শাহাবুদ্দিন আহমেদকে স্বপদে ফিরিয়ে দেওয়া। একটু মনোযোগ দিয়ে শোনেন, স্বপদে ফিরিয়ে দেওয়া। এরপর এই এসতে হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সংশোধনী। সরকার ব্যবস্থা চালু, এটা করে কে? শেখ হাসিনা, খালেদা জিয়া করে। আর এই সিতে হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট। কি গভর্নমেন্ট? কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্ট চালু করে মানে কি? এই কেয়ারটেকার গভর্নমেন্ট চালু মানে কেয়ারটেকার শব্দের অর্থ তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার, এইটা হচ্ছে 13তম সংশোধনী, এইটা 12তম সংশোধনী, এইটা 11তম সংশোধনী। এই 3টা করে খালেদা জিয়া, 4টা করে খালেদা জিয়া। এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার চালু, এইটা পরীক্ষায় আসতে পারে। তত্ত্বাবধায়ক সরকারটা চালু করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? 13তম সংশোধনীর মাধ্যমে। কে করে? খালেদা জিয়া করে। সংসদীয় সরকার ব্যবস্থা চালু করে কোন সংশোধনীর মাধ্যমে? 12তম সংশোধনীর মাধ্যমে। কে করে? খালেদা জিয়া করে। কে করে? খালেদা জিয়া করে। সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাও। তোমরা যারা
ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়, তোমরা যারা বিভিন্ন সেকেন্ড টাইম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা যেখানে পরীক্ষা দাও না কিনা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ক্লাসটা তোমার জন্য হতে পারে একটা ট্রাম্প কার্ড হতে পারে। তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, একটু রেসপন্স করো। ওকে, তাইলে সংশোধন কতবার সংশোধনী হয়েছে, এটার উত্তর হবে ডি। কি উত্তর হবে ভাইয়াপুরা? উত্তর হবে ডি, 17 বার সংশোধনী হয়েছে। এর মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটা দেখলাম। সংসদীয় সরকার ব্যবস্থা 12 নম্বর সংশোধনীর মাধ্যমে করা হয়। কেয়ারটেকার গভর্নমেন্ট চালু, মানে কি কেয়ারটেকারের বাংলা কি? তত্ত্বাবধায়ক সরকার চালু, 13 নম্বর সংশোধনীর মাধ্যমে। এবং 15 নম্বর সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার এইটাকে কি করা হয়? সরকারকে বিলুপ্ত করা হয়। এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে কে? এটা করে হচ্ছে শেখ হাসিনা। কে করে? শেখ হাসিনা করে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয় কোন সংশোধনীর মাধ্যমে বলেন তো সবাই? তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয় কোন সংশোধনীর মাধ্যমে একটু বলবেন? আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয় কোন সংশোধনীর মাধ্যমে একটু বলবেন? 17 বার আমি জানলাম, বাট আমার প্রশ্নের উত্তর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয় কোন সংশোধনীর মাধ্যমে। এই প্রশ্নের উত্তরটা ভাই আমি আবারও বলতেছি, এই ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন। আপনি যে ইউনিটে এখানে পরীক্ষা না দেন, আপনি উপকৃত হবেন। আচ্ছা, রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন মেন্টর, চমৎকার একজন মেন্টর। ওকে, তাইলে আমরা এতটুকু ক্লিয়ার। এখন আসেন পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য যে বইটা একটা বড় রোল প্লে করতে পারে সেটা হচ্ছে এনিউ বুস্টার। যাদের কাছে আছে অবশ্যই পড়ে যাবেন, এবং যাদের কাছে নেই শেষ মুহূর্তে কোনোভাবে যদি সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে পড়ে যাবেন ইনশাল্লাহ। এখান থেকে আপনারা একটা ভালো সংখ্যক প্রশ্ন কমন পাবেন। পরবর্তী প্রশ্নটা আসেন, নিম্নের কোনটি রাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? কোনটা রাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? একটু আপনারা উত্তর করতে পারেন, যারা উত্তর করতে পারবেন করুন, এবং আমরা এটার ব্যাখ্যা করব। নিম্নের কোনটি রাষ্ট্রের বৈশিষ্ট্য? সহজ প্রশ্ন, এরকম প্রশ্ন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় করতে পারে। আচ্ছা, একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য কয়টা হয়? একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য হয় চারটা উপাদান থাকতে হয় বা চারটা বৈশিষ্ট্য থাকতে হয়। সেটা হচ্ছে, আমরা যদি বলি নাম্বার 1 জনগণ থাকতে হবে, তাই না? তারপর নাম্বার 2 ভূখণ্ড থাকতে হবে, ভূখণ্ড ছাড়া রাষ্ট্র হবে কেমনে? ওকে, নাম্বার 3 সরকার থাকতে হবে, সরকার। এবং নাম্বার 4 সার্বভৌমত্ব। তো দেখেন ভাইয়া, এখানে সরকার আছে, তো এটা তো বৈশিষ্ট্য নয় বলা হয়েছে, এটা তো তাহলে ভুল। ওকে, জনসংখ্যা ভুল, সার্বভৌমত্ব ভুল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমলাতন্ত্র। কারণ আমরা জানি একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে চারটা, একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান যেটাই বলেন এটা হচ্ছে চারটা: জনগণ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। জনগণ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। এখানে কিন্তু আমলাতন্ত্র কথাটা কিন্তু আসে নাই। তার মানে এখানে কি আমলাতন্ত্র উত্তর হবে? উত্তর কি আমলাতন্ত্র হবে? না, এটা সঠিক উত্তর অনেকে দিয়েছেন ডি। ওফ, বাহ, চমৎকার, আপনারা অনেক ভালো জানেন, আপনারা ভালো করবেন। আই গেস আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন অবশ্যই সবাই ভালো করবেন। সবাই একটা করে রিয়্যাক্ট, একটা করে শেয়ার, একটা করে মেনশন দিয়ে দিতে পারেন আপনার বন্ধুদেরকে। ওকে, এবং আরেকটা যে বিষয়ে খুশি হবেন, যারা সেকেন্ড টাইমে সিদ্ধান্ত নেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, তারা আজকের ক্লাস করতেছেন, তারা লিজেন্ড কেয়ারে যদি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নেন, আজকের ক্লাসের স্ক্রিনশট আমাদের পেজে কিংবা আমাদের কাউকে নক করলে আপনি কিছু ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। ওকে, নাম্বার 7 বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম, এটা আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমি তৈরি করি নাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। কি ভাইয়া? কংগ্রেস। কি? কংগ্রেস। কি বললাম? যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। এই কংগ্রেস বা এই আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। কেমন ভাইয়া? দ্বিকক্ষ বিশিষ্ট। কেমন আইনসভা? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। কেমন? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। একটা হচ্ছে দুইটা কক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে নিম্ন কক্ষ।
এই যে উচ্চকক্ষ এটাকে বলা হচ্ছে সিনেট। কি বলা হচ্ছে এটাকে? এটাকে বলা হচ্ছে সিনেট। উচ্চকক্ষকে কি বলা হচ্ছে? সিনেট। আর নিম্নকক্ষকে বলা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ওকে, সবাই ক্লিয়ার কিনা? তাইলে যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি হবে? আইনসভার নাম হবে কংগ্রেস। এই কংগ্রেসটা কয় কক্ষ বিশিষ্ট, বা আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষের নাম কি? হাউস অফ সিনেট। নিম্নকক্ষের নাম কি? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ওকে, সবাই ক্লিয়ার কিনা? একটু জানান যে ভাইয়া বুঝতেছি কি বুঝতেছি না। একটু আপনারা জানালে ব্যাপারটা কি হবে, মানে আমার বুঝতে সুবিধা হবে যে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি, এইটাই চাই, আর কিছু চাই না। আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি, এই এতটুকু ব্যাপার। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে আসেন। সবাই একটু শেয়ার করবেন এবং মেনশন করার চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই এই কাজটা করবেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখেন, খুবই চমৎকার প্রশ্ন, এগুলো আপনার পরীক্ষায় আসার মতো। আবারও বলতেছি, আসার মতো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে। আচ্ছা, স্বতন্ত্রীকরণ এটা বলতে কি বোঝায়? শোনেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝায়? যেমন রাষ্ট্রের আইন, বিচার এবং শাসন বিভাগের ক্ষমতা পৃথক পৃথক ব্যক্তির হাতে থাকবে। এই ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝায়? দেখেন, রাষ্ট্রের যে আইন, রাষ্ট্রের আইন, এরপরে শাসন এবং বিচার, এই তিনটা কিন্তু আলাদা আলাদা ব্যাপার। এই বিচার, আইন, শাসন এবং বিচার বিভাগীয় ক্ষমতা পৃথক ব্যক্তির হাতে থাকবে। ক্ষমতা পৃথক ব্যক্তির হাতে থাকবে, এরকম বোঝায়। ব্যক্তির হাতে থাকবে মানে তিনটা বিভাগের ক্ষমতা তিনজনের হাতে থাকবে, এটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ। এই স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তক কে? এই স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তক হচ্ছে মন্টেস্কু। কে ভাইয়া? মন্টেস্কু। কে ভাইয়া? মন্টেস্কু হচ্ছে বলেছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এই নীতিটা কি করেছে? প্রবর্তন করেছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে বোঝায় রাষ্ট্রের আইন, শাসন এবং বিচার বিভাগ এর ক্ষমতা পৃথক পৃথক ব্যক্তির হাতে থাকবে। কি থাকবে? পৃথক পৃথক ব্যক্তির হাতে থাকবে। হ্যাঁ, বাংলাদেশ রিলেটেড। হ্যাঁ, আপনাকে যদি একটা দুইটা প্রশ্ন আন্তর্জাতিক করে দেয়, যদি আন্তর্জাতিক থেকে একটা দুইটা প্রশ্ন করে, তাহলে আপনি কি উত্তর দিবেন? আপনাকে তো উত্তর করে আসতে হবে নাকি? আপনি উত্তর না করে চলে আসবেন যে না আমরা তো জানতাম যে শুধু বাংলাদেশ অংশ থেকে আসবে, কেন আন্তর্জাতিক অংশ থেকে আসলো, আমরা এটা মানি না, মানবো না, পরীক্ষা দিব না। আন্দোলন করবেন? এখন তো আন্দোলনের যুগ। আপনারা চাইলে আন্দোলন করতে পারেন যে আমরা মানি না, মানবো না, কেন আন্তর্জাতিক থেকে আসলো। আসতেই পারে, সাধারণ জ্ঞান তো। নাকি আন্দোলন করবেন? কোনটা করবেন বলেন তো? আন্দোলন করবেন নাকি পরীক্ষায় উত্তর করে দিয়ে আসবেন? বলেন কোনটা করবেন আপনারা? আচ্ছা, অনেকে আমাদের ক্লাস থেকে ভাইয়ার কথার ধরন অনেকটা হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মতো। আচ্ছা, হাবিবুর রহমান। ওকে ওকে, আন্দোলন করবেন। আচ্ছা, অনেকে আমাদেরকে ক্লাস থেকে মানে ডিটাচ করার জন্য বা আমাদের কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য অনেকে ইমোজি দিচ্ছে, হয়তো বা আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক করার জন্য। আমরা চেষ্টা করব আমরা আমাদের মনোযোগটা আমাদের এইদিকে ধরে রেখে আমরা আজকে অনেকগুলো প্রশ্ন চলছে না বিশ্লেষণ করব, যেন আপনাদের পরীক্ষায় এই ব্যাপারগুলো যেন একটু সহায়ক হিসাবে কাজ করে। হ্যাঁ, আমি বলবো না যে এই প্রশ্নগুলোই আসবে, কারণ আমি প্রশ্নকর্তা না, বাট আমরা চেষ্টা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বারবারই বিশ্ববিদ্যালয় সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, আমরা সেইগুলো একটু চুলসেরা বিশ্লেষণ করব। কারণ এই প্রশ্ন না আসলে, এই প্রশ্ন লেজুর ধরে আমরা যেটুকু আলোচনা করব সেখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে। তার মানে আমাদের পুরো ক্লাসটা মনোযোগ সহকারে শুনতে হবে, দেখতে হবে, রেসপন্স করতে হবে। সবাই শেষ পর্যন্ত থাকবেন কিনা, মনোযোগ সহকারে দেখবেন কিনা, একটু আমাদেরকে কষ্ট করে হলেও জানাবেন। তাইলে আমরা পড়াতে, যারা আমরা ক্যামেরার সামনে দাঁড়ায় থাকি, আমাদের পড়াতে একটু হলেও ভালো লাগবে বা শেখাতে মন চাইবে। বুঝতে পারছেন আমার কথা? ওকে ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন, অনেকে 1772 সাল লিখতেছেন। ওকে,
অনেকে লিখতেছেন 92 লিখতেছেন। ওকে, প্রশ্নটা কি বলেন? চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? অনেকে সঠিক উত্তর লিখতেছেন, আবার অনেকে ভুল উত্তর লিখতেছেন। আচ্ছা, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, এইটা কে করে? এই বন্দোবস্ত কে করে? বন্দোবস্ত কে করে? কে বলতে পারেন? লর্ড কর্নওয়ালিস। কে করে? লর্ড কর্নওয়ালিস। আপনাকে সাল্লাও জিজ্ঞেস করতে পারে। লর্ড কর্নওয়ালিস করে। কে করে? লর্ড কর্নওয়ালিস করে। চিরস্থায়ী কি বন্দোবস্ত এইটা করা হয় কবে? এইটা করা হয় 22শে মার্চ। আপনাকে তারিখও জিজ্ঞেস করতে পারে। 1793 সালে 22 মার্চ 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। এই যে লর্ড কর্নওয়ালিস, ইনি শাসন করেছিলেন 1786 সাল থেকে ইনার শাসন ব্যবস্থা শুরু হয় এবং এই শাসন ব্যবস্থা শেষ হয় 1793 খ্রিস্টাব্দে। ইনার শাসন ব্যবস্থা শেষ হয় কার? লর্ড কর্নওয়ালিসের। এই লর্ড কর্নওয়ালিস, এই যে আমরা সিভিল সার্ভিস মানে বিসিএস বলি, বাংলাদেশ সিভিল সার্ভিস, ইনি কি করে? ভারতীয় সিভিল সার্ভিস চালু করে। ভারতীয় সিভিল সার্ভিস মানে কি? এই যে বিসিএস, তাই না? সিভিল সার্ভিস, ভারতীয় সিভিল সার্ভিস চালু করে। তাইলে কে ভারতীয় সিভিল সার্ভিস চালু করে? ভারতীয় সিভিল সার্ভিস চালু করে হচ্ছে এই লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস কি করে? চিরস্থায়ী বন্দোবস্ত করে। কবে? এটা 22 মার্চ 1793 সালে ইনি কি করে? ভারতীয় সিভিল সার্ভিস চালু করে। ইনার ক্ষমতা ছিল 1786 সাল থেকে 1793 সাল পর্যন্ত। নোট আপনার ইন্টারন্যাশনাল আছে কিনা। আমি আবারও বলতেছি, অনেকে প্রশ্ন করতেছেন ইন্টারন্যাশনাল আছে কিনা, অনেকে অনেক বড় বড় প্রশ্ন করতেছেন। এত বড় প্রশ্নের উত্তর দিতে আমি হিমশিম খাবো। ওকে, আমি একটা কাজ করি, আপনাদের যত প্রশ্ন আছে আমার পেজ থেকে এক লাভ ইমোজি দিয়ে দিই, জিকে ভাইয়া পেজ থেকে। এই পেজে আপনারা যদি মেসেজ দেন তাহলে উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এটা আমার পেজ থেকে একটা মেসেজ দিলাম, কারণ এখানে যদি আমি আপনাদের কমেন্টেরই রিপ্লাই দিতে থাকি, আমি কখন আপনাদেরকে পড়াবো? এটা বলেন তো, কখন আপনাদেরকে আমি পড়াবো? ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন ভাই, একাই চলে আসছে মনে হয় প্রশ্নটা। বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে? আমরা যে সংবিধানটা ব্যবহার করি, আমরা বললাম আমাদের সংবিধানের প্রকৃতি কেমন, আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টা, আমাদের সংবিধানের তফসিল কয়টা বলেন তো? তফসিল হচ্ছে 7টা। এরপরে অধ্যায় কয়টা? অধ্যায় বা আমরা যদি বলি ভাগ হচ্ছে 11টা। সংশোধনী হয়েছে কতবার? সংশোধনী হয়েছে কতবার? 17 বার। আমাদের সংবিধানের ভাষা কয়টা? ভাষা হচ্ছে 2টা। ভাই, আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টা? অনুচ্ছেদ হচ্ছে 153টা। কতটা? 153টা অনুচ্ছেদ রয়েছে। কতটা অনুচ্ছেদ রয়েছে? 153টা অনুচ্ছেদ রয়েছে। কতটা অনুচ্ছেদ রয়েছে বলেন তো? 153টা অনুচ্ছেদ রয়েছে। কতটা? 153টা অনুচ্ছেদ রয়েছে। তফসিল রয়েছে কয়টা? তফসিল হচ্ছে 7টা। ভাগ কতটা? 11টা। সংশোধনী কতবার? 17 বার। ভাষা কতটা? 2টা। অনুচ্ছেদ কয়টা? 153টা। অনুচ্ছেদ কয়টা? 153টা। সবাই ক্লিয়ার? এই ভাইয়া আপুরা সবাই ক্লিয়ার কিনা একটু জাস্ট বলবা যে ভাইয়া আমরা বুঝতেছি আপনার কথা, আপনার প্রশ্নের সলভগুলো আমরা বুঝতেছি। এইটুকু যেন আমি জানতে পারলে আমার পক্ষে পড়ানোর সুবিধা হবে। এবং আপনাদের বন্ধুদেরকে এখনও মেনশন করতে ভুলবেন না, কারণ আরও অনেক প্রশ্ন আলোচনা করব, গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক, তারপরে আরও চমৎকার প্রশ্নগুলো আপনাদের সাথে আলোচনা করা বাকি আছে এখনও। সাম্প্রতিকের প্রশ্ন নিয়ে আলোচনা করেন, অবশ্যই আলোচনা করব। সাকিব, অবশ্যই আলোচনা করব। আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে ভুলবেন না। দুনিয়ার সব কিছুর জন্য প্রযোজ্য এই ক্লাস। বাংলাদেশের সংবিধানে এ যাবৎকাল কতগুলো সংশোধনী আনা হয়েছে? দেখেন এখানে কিন্তু অপশন এগুলো আছে, তাহলে আপনি কি করে আসবেন?
বলা হচ্ছে সংবিধানে এ যাবৎকাল কতগুলো সংশোধনী আনা হয়েছে। এ যাবৎকালে সংশোধনী আনা হয়েছে 17 বার। কতবার? 17 বার বা 17টি সংশোধনী আনা হয়েছে। ধরেন আমি হুসেন মোহাম্মদ এরশাদের সংশোধনীগুলো পড়ব। আমি যদি বলি 1 2 3 4, এই 4টা করে হচ্ছে বঙ্গবন্ধু। এই 4টা সংশোধনী করে কে? বঙ্গবন্ধু করে। এরপরে 5 নম্বর সংশোধনী করে জিয়াউর রহমান। কে করে? জিয়াউর রহমান। এরপরে মনোযোগ দিয়ে শোনেন, 6 নাম্বার করে কে? 6 নাম্বার করে বিচারপতি আব্দুস সাত্তার। কে করে? সাত্তার করে। এরপরে 7 8 9 10, এই 4টা করে হুসেন মোহাম্মদ এরশাদ করে। কে করে? হুসেন মোহাম্মদ এরশাদ করে। এখন আসেন 7 8 9 10 একটু আলোচনা করি। একটু মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে। পৃথিবীর যে কোনো দিন যে কোনো জায়গায় কাজে দিবে। কোনটা কোনটা বললাম? 7 8 9 10, এই 4টা দেখেন কেমনে মনে রাখবো। এরশাদের বউ ছিল কয়টা? 2টা বউ ছিল। কয়টা বউ ছিল? 2টা। তো উনি ওনার এই টেকনিকটা হচ্ছে বৈধ করুন ইসলাম 2 নারী। কি বলেছে? বৈধ করুন ইসলাম 2 নারী। ইসলামকে বলতেছে 2 নারীকে বৈধ করুন। এই হচ্ছে তার 4টা সংশোধনী। যেমন বৈধ দিয়ে, এটা হচ্ছে 7 নম্বর সংশোধনী। এখানে বলা হয়েছে উনি ছিল একজন সামরিক সরকার, তাই না? সামরিক সরকারের সকল আদেশের বৈধতা। কি ভাইয়া? সকল আদেশের কি? আদেশের বৈধতা। এটা হচ্ছে কয় নাম্বার সংশোধনী? এটা 7 নাম্বার। এরপরে দেখেন ইসলাম, এই যে ইসলাম কথাটা আসলো, এই যে ইসলাম 8 নাম্বার হচ্ছে রাষ্ট্রধর্মকে ইসলাম। তাহলে ভাইয়া কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্মকে ইসলাম করা হয় বলেন তো? কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্মকে ইসলাম করা হয়? এবং এটা কে করে? এরশাদ করে। কে করে ভাই? হুসেন মোহাম্মদ এরশাদ করে। কে করে? হুসেন মোহাম্মদ এরশাদ করে। এরপরে দেখেন ভাই 2 দিয়ে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। মানে 2 মেয়াদ বলতে কত বছর? 10 বছর। 2 মেয়াদ, 1 মেয়াদ 5 বছর, 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। 2 মেয়াদ বলতে 10 বছর। কোনো রাষ্ট্রপতি কিন্তু 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে না। আর 10 নাম্বারটা হচ্ছে দেখো, নারী যেহেতু আছে, নারীদের আসন, নারীদের 30টা আসন 10 বছরের জন্য, মানে সংরক্ষিত আসন 10 বছরের জন্য বহাল করে। তো আমি একটু আগে খালেদা জিয়ারটা দেখাইলাম, এখন দেখাইলাম এরশাদেরটা 7 8 9 10। তাহলে রাষ্ট্রধর্মকে ইসলাম করে কে বলেন? রাষ্ট্রধর্মকে ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে? 8ম সংশোধনীর মাধ্যমে। কে করে? হুসেন মোহাম্মদ এরশাদ করে। ওকে, মনে থাকবে আপনাদের। তাহলে এখন পর্যন্ত সংশোধনী হয়েছে কতটা? 17টা। এখানে অপশন নাই, উত্তর হবে কতটা? 17টা। উত্তর কয়টা হবে? 17টা। সবাই একটু লেখেন ভাই, সাম্প্রতিক নিয়ে আলোচনা করেন। অবশ্যই করব ভাই, এত প্রশ্ন কেন করেন? আমি বলেছি যে আলোচনা হবে, আলোচনা হবে মানে আলোচনা হবে। এখন যদি এই কথা আপনারা বিশ্বাস না করেন আমাকে, তাহলে ক্লাসে কেন আসছেন? আমি বলেছি আলোচনা হবে মানে আলোচনা হবে। কাব্য ভাই বলেছে আলোচনা হবে, তোমাদের কাব্য ভাই বলেছে মানে আলোচনা হবে। শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকুন, আপনি লাভবান হবেন। সমাজের উপরি কাঠামোর উপাদান 9 কোনটা? এরকম প্রশ্ন আপনাদেরকে করতে পারে। এখানে বকাবকি করার জায়গা না ভাই আপুরা, আপনারা চেষ্টা করেন এখানে এই বকাবকিগুলো। আচ্ছা, সমাজের উপরি কাঠামোর উপাদান কোনগুলো? একটু উত্তর করেন। আচ্ছা, সমাজে উপরি কাঠামোর উপাদান হচ্ছে কলা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, দর্শন। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সমাজের উপরি কাঠামোর, অর্থনীতি ভুল লিখছি। আচ্ছা, এখানে হচ্ছে সাহিত্য, তারপরে দর্শন, এই ব্যাপারগুলো হচ্ছে সমাজের উপরি কাঠামোর উপাদান। এবং আমি যদি বলি মূল্যবোধ, প্রথা, প্রকৃতি, এগুলোও মূল্যবোধ, প্রথা,
এগুলো কি ভাই? এগুলো হচ্ছে সমাজের উপরিকাঠামোর উপাদান, কিন্তু অর্থনীতি কিন্তু সমাজের উপরিকাঠামোর উপাদান নয়। তো উপাদান নয় কোনটা? তাহলে উত্তর কিন্তু এইটাই হবে, উত্তর হবে হচ্ছে অর্থনীতি। উত্তর কি হবে? উত্তর হবে অর্থনীতি। সবাই একটু উত্তর করবেন, কারণ উত্তর করলে আপনার মনে থাকবে, আপনি পরীক্ষার হলে গিয়ে উত্তর করতে পারবেন। যদি উত্তর না করেন তাহলে ভুলে যাবেন। হ্যাঁ, উত্তর করার চেষ্টা করবেন সবাই। ওকে, অনেক বাজে কমেন্ট আসবে, আপনারা সেটাকে কি করবেন, একদম এই যে কিক চেনেন না, ফুটবল খেলেছেন না কখনো, কিক দিয়ে উড়ায় দেওয়া যায় না, বাজে কমেন্ট যদি চোখের সামনে আসে কিক দিয়ে উড়ায় দিবেন। কারণ আমাদের আপনাদের যারা আমরা স্বপ্ন দেখতেছি, আমরা আমাদের পড়াশোনাকে চালিয়ে যাব, আমরা ন্যাশনালে পড়ব, কিংবা আমরা সেকেন্ড টাইমে সিদ্ধান্ত নিব, এর মধ্যে কিছু মানুষ আসবে তাদের ব্যবসা করার জন্য এখানে কমেন্ট করবে, সেগুলো কিক মারে উড়িয়ে দিবেন, না হলে আমাদের যে কনসেন্ট্রেশন পড়ার প্রতি সেটা কি হবে, ব্রেক হবে, তাদের জন্য কি হবে, থেমে যাবে। মনে থাকবে আমার কথা ভাই? ওকে, ওকে, এই যে আমাদের লিজেন্ড কেয়ারের সেকেন্ড টাইম যে ব্যাচটা চালু হয়েছে, অ্যাডভান্স ব্যাচ, যারা মনে করতেছে না আমি ফার্স্ট টাইমে ব্যর্থ হয়েছি, আমি সেকেন্ড টাইমে উঠে ঘুরে দাঁড়াবো, জাতীয়তে ভর্তি হওয়ার পরে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আবারও চেষ্টা করব, তাদের জন্য আমাদের অ্যাডভান্স ব্যাচ লিজেন্ড কেয়ারের পেজে মেসেজ করতে পারেন, কিংবা আমার পেজে জিকে ভাইয়াতে মেসেজ করতে পারেন, করে জিকে ভাইয়াতে মেসেজ করতে পারেন, করে আপনারা চমৎকার আজকের ক্লাসের মাধ্যমে আপনারা অনেক ছাড়ে, একটা বড় অঙ্কের ছাড়ে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। এই যে আমি কমেন্ট করে দিলাম। অবশ্যই রাইট আছে, হাবিবুর রহমান অবশ্যই রাইট আছে। হ্যাঁ, হাসনাত ভাই আমার অনেক শ্রদ্ধাভাজন একজন বড় ভাই, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। ভাই চমৎকার পড়ায়, বলতে পারো এটা। ওকে, লিজেন্ড কেয়ার সাকসেস মানে স্টোরি, যেটা আমাদের প্রত্যেক বছর এরকম হাজারো স্টুডেন্ট ভালো জায়গায় ভালো মেরিট করে, তাদের একটা সামান্য একটা অংশ এখানে রাখা হয়েছে। ওকে, আমরা পড়াশোনায় চলে যাই। দেখেন, বলা হয়েছে ইতিহাসের জনককে। মনোযোগ দিয়ে দেখেন, ইতিহাসের জনককে, আপনারা উত্তর করতে থাকেন। এই যে ইতিহাসের উপাদান কতটা জানেন? উপাদান হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে ভাইয়া লিখিত ইতিহাস, লিখিত, আর একটা হচ্ছে অলিখিত। দেখেন ভাই, যে ইতিহাসগুলো লিখিত আকারে আছে, যদি আমি বলি আকবরনামা, কি নামা? আকবরনামা। দেখেন, আকবরনামা এটা কিভাবে আছে? লেখা আকারে আছে, আবুল ফজল এটাকে লিখেছে। আবার যদি বলেন, ধরেন একটা, আমি যদি বলি মুদ্রা, দেখেন আমি যদি বলি মুদ্রা, এটা কি ধরনের ইতিহাস? আমি যদি বলি মুদ্রা, এটা লিখিত ইতিহাস না অলিখিত ইতিহাস? আপনারা বলেন তো, এটা লিখিত না অলিখিত? এইটা লিখিত না অলিখিত? কে বাজে কথা বললো সেটা নিয়ে মাথা না ঘামে মনোযোগ দাও ভাই। হ্যাঁ, এটা লিখিত না অলিখিত হয়েছে? মুদ্রা। আমি তো আকবর নামাত্মকও এটাকে লিখিত বানালাম, তাহলে মুদ্রা কি? ধরেন আমার কাছে 25 পয়সার একটা মুদ্রা আছে। কয় পয়সা? 25 পয়সা। হ্যাঁ, আমার সন্তানরা হতে হতে এই 25 পয়সা মুদ্রা তাদের কাছে কি, আল্লাহ এত আগের জিনিস, এটা তো একটা ইতিহাস স্বরূপ, ওরা রেখে দিবে। আমরা যদি 5 পয়সা 10 পয়সার মুদ্রা পাই, রেখে দেওয়ার চেষ্টা করি, এটা কি ইতিহাস? ওই আগের কাহিনী, ওটা কি পুরাতন, যা কিছু পেছনে চলে যাবে সেটা ইতিহাস হয়ে যায়। তো এটা কি লেখা আকারে আছে না ও মুদ্রা দেখে বললো? এটা হচ্ছে অলিখিত ইতিহাস। আমি যদি বলি ইমারত, এটা কি ইমারত? এই যে আমরা দালান ইমারত তৈরি করি, ধরেন আছে একটা কি বলে, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, এটা কি অলিখিত আকারে আছে? মানে আমরা গিয়ে দেখতেছি, এটা কি লিখিত আকারে আছে? না, অলিখিত। তারপরে স্তম্ভলিপি, এগুলো কি? এগুলো হচ্ছে অলিখিত ইতিহাস। আর লিখিত কোনগুলো? আকবরনামা। তারপরে আমরা যদি বলি ঐত্তরীয় অরণ্যক, তারপরে আমরা যদি বলি এই যে ব্যাপারগুলো যেগুলো লিখিত আকারে আছে, এটা লিখিত ইতিহাস। আর যেগুলো অলিখিত আকারে আছে, অলিখিত ইতিহাস। ইতিহাসের জনককে? ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। কে ভাইয়া? এটার উত্তর হবে হেরোডোটাস। কে উত্তর হবে? উত্তর হবে হেরোডোটাস। মনে থাকবে? ওকে,
পরবর্তী প্রশ্নে আসেন। বলা হয়েছে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কবে? অনেক ইনফরমেশন দিব, মনোযোগ দিয়ে শুনতে হবে, আদারওয়াইজ ভুল করবেন। পানিপথের প্রথম যুদ্ধ, এখান থেকে অনেক ইনফরমেশন দিব, আপনাদের রিচ ইনফরমেশন দিব। আচ্ছা, পানিপথের যুদ্ধ হয় কতটা? পানিপথের যুদ্ধ বলেন তো ভাই, পানিপথের যুদ্ধ হয় কতটা? আরে বাচ্চারা বলো তো, পানিপথের যুদ্ধ এখন পর্যন্ত হয় কতটা? পানিপথের যুদ্ধ হয় 3টা। কয়টা হয়? 3টা হয়। প্রথম যুদ্ধটা হয় 1526 সালে। কত সালে? 1526 সালে। প্রথম যুদ্ধটা হয় কত সালে? 1526 সালে। এই যুদ্ধটা কার কার মধ্যে হয়? 2টা পক্ষ হয়। যুদ্ধ কি একা একা করা যায়? আমি আপনাকে একটা গুলি করলাম, আপনিও কিন্তু গুলি করবেন। যুদ্ধটা 2 পক্ষের মধ্যে হয়। তো এই প্রথম যেটা হয়, এটা হয় কবে? 1526 সালে। এটা কে কে যুদ্ধ করে? বাবর আর হচ্ছে ক্রস মানে মারামারি, ইব্রাহিম লোদি। কে ভাইয়া? ইব্রাহিম লোদি। মনোযোগ দিয়ে শোনেন, প্রত্যেকটা ইনফরমেশন আপনার কাজে লাগতে পারে। এই ইব্রাহিম লোদি দিল্লি সালতানাতের একজন শাসক ছিল। এই প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন হয়। মনোযোগ দিয়ে শোনেন, তাহলে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে কি হয়? দিল্লি সালতানাতের পতন হয়। দিল্লি সালতানাতের পতন হয় কেমনে? প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে। ইব্রাহিম লোদি কি হয়? পরাজিত হয়। জেতে কে? বাবর। এই বাবর জিতে যায়। কি জেতে? বাবর জিতে যায়। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। কোন যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, আর ইব্রাহিম লোদি হেরে যায়। এরপরে দ্বিতীয় যুদ্ধটা হয় কবে? 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। কত সালে? 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। এই যুদ্ধে মুঘল শাসক আকবর কে কে যুদ্ধ করে? এই যুদ্ধে যুদ্ধ করে আকবর। আর যুদ্ধ হয় কার মধ্যে? হিমু। কার মধ্যে? আকবর এবং হিমুর মধ্যে হয়। এই যুদ্ধে আকবর জিতে যায়। কে জিতে যায়? আকবর জিতে যায়। হেরে যায় কে? হিমু হেরে যায়। আকবর জিতে যাওয়ার পরে কি দিল্লিটা হিমুর থেকে কেড়ে নেয়। 2টা গেল। 3 নম্বরের যুদ্ধটা হয় কবে? 3 নম্বরের যুদ্ধটা হয় 1761 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? 1761 সালে। এখানে কার কার হয়? শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়। মন দিয়ে ক্লাস করো, পিডিএফ আর না খুঁজে আমার ভাই বোনেরা। আচ্ছা হ্যাঁ, মন দিয়ে ক্লাস করো, মন দিয়ে ক্লাস করো। এই যে 1761 সালে শাহ আবদালি, কা ভাইয়া? শাহ আবদালি আর মারাঠাদের যুদ্ধ হয়। কাদের? মারাঠাদের যুদ্ধ হয়। এই 2 পক্ষের যুদ্ধ হয়। এখানে মারাঠারা হেরে যায়। তাহলে পানিপথের যুদ্ধ কয়টা হয়? এই ভাইয়ারা, তোমরা মারামারি কইরো না, হ্যাঁ? তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, তোমরা শিখো। তোমরা কি করবা? শিখো। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো। তোমরা কেন মারামারি করবা? তোমরা আর 2 দিন পরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হবা। আজকে যদি মারামারি করো তাহলে কিছু হইল বলো? আচ্ছা, তোমরা সাধারণ জ্ঞান আপডেট পাওয়ার জন্য তোমরা লিজেন্ড কেয়ারের পেজটাতে যুক্ত থাকতে পারো সব সময়, কিংবা খন্দকার জিকের অফিসিয়াল পেজে তোমরা যুক্ত থাকতে পারো, কিংবা আমার হচ্ছে ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে কাব্য, এবং এই যে আমার পেজের নাম। আচ্ছা, আমার পেজ থেকে একটা কমেন্ট করি, আমার নাম হচ্ছে নাগিব মাহফুজ কাব্য। আচ্ছা ওয়েট, আচ্ছা মেনশনই চলে আসছে, আমার আইডি চলে আসছে, আমার আইডিটা মেনশন করে দেই। এই যে এটা আমার নাম, এটা আমার পেজ, এটা আমার নাম। ওকে, জিকে ভাইয়া থেকে যেটা কমেন্ট করেছি এটা আমার পেজ এবং এটা আমার নাম। ওকে, পরবর্তী প্রশ্ন আসো। বলা হয়েছে তাজমহল কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে তাজমহল, এটা কোথায় অবস্থিত? ভাইয়া আমি এখন আসছি, পিডিএফ দিয়ে। আচ্ছা ওকে, আচ্ছা বেড়াতে আসবো, আমি সিঙ্গেল, এখন কোনো জিএফ নেই, সিঙ্গেল। আচ্ছা, এই যে কিছু মানুষ আছে যারা আমাদের কনসেন্ট্রেশন ব্রেক করতে আসবে, সিঙ্গেল কি মিঙ্গেল আমরা কেউ কি শুনতে চেয়েছি তাদের কাছে? তারা এগুলো জাহির করতে আসবে, তারা আসবে না পড়াশোনা করতে, তারা আসবে জাস্ট আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক করতে। হ্যাঁ,
তাজমহল কোথায় অবস্থিত? কোথায় তাজমহল? অনেক প্রশ্ন আছে, আপনারা যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করেন, আবারও বলতেছি প্রশ্ন কমন না পেলেও ব্যাখ্যা থেকে কমন পাবেন। এই তাজমহল তৈরি করে কে? তাজমহল তৈরি করে সম্রাট শাহজাহান। কে করে? সম্রাট শাহজাহান করে। কে করে? সম্রাট শাহজাহান করে। এই সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স। শোনো, ক্লাসে আরও অডিয়েন্স থাকতো, কেমন থাকতো? যদি কোনো ভাইয়া একটু নাচতো, একটু গান গাইতো, একটু দেখতে সুন্দর হতো থাকতো, বাট আমি শেখাচ্ছি এই জন্য ক্লাসে পোলাপান থাকবে না, মেনশন করবে না, কিচ্ছু করবে না। হ্যাঁ, তো এই যে সম্রাট শাহজাহান কি করলো, তার বউয়ের জন্য মমতার জন্য একটা কি তৈরি করলো? রাজপ্রাসাদ, সরি, তাজমহল তৈরি করলো। এই তাজমহলটা কোথায় করা হয়? ভারতের উত্তরপ্রদেশে, আগ্রার যমুনার নদীর তীরে। ভারতের কোথায়? লিখো, ভারতের উত্তরপ্রদেশের আগ্রার যমুনার নদীর তীরে। কোথায়? আগ্রায় যমুনার নদীর তীরে। কোথায়? আগ্রার যমুনার নদীর তীরে। কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। তাহলে কোথায় করা হয়? আগ্রায়। এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে আগ্রা। এখানে উত্তর হবে কি? আগ্রাতে তাজমহলটা করা হয়। এই যে তাজমহল, এই তাজমহলটার তৈরি করা শুরু হয় কবে? 1632 সালে। এই যে তাজমহল এইটা কাজ শুরু করা হয় 1632 সালে, এবং এই কাজ চলমান ছিল 1653 সাল পর্যন্ত। কত সাল পর্যন্ত? 1653 সাল পর্যন্ত। তাহলে এটা কোন শতাব্দী? এটা কোন শতাব্দী? পরীক্ষায় আসতে পারে যে তাজমহল তৈরি করা হয় কোন শতাব্দীতে। এটা উত্তর হবে সপ্তম শতাব্দী, মানে 1600 সাল। কত শতাব্দী? সপ্তম শতাব্দীতে। কত শতাব্দীতে? সপ্তম শতাব্দীতে এই তাজমহল তৈরি করা হয়, 1632 সাল থেকে 1653 সাল। এবং এইটার যিনি তৈরি করেন তার নাম হচ্ছে কি? ওস্তাদ আহমদ লাহোরী। কে তৈরি করে? ওস্তাদ আহমদ লাহোরী। কে তৈরি করে? উস্তাদ আহমদ লাহোরী তৈরি করে। এই প্রশ্নগুলো যদি ব্যাখ্যা না করতাম, আজকে প্রথম আপনার ক্লাস করতেছি। আচ্ছা, যারা মনে করো ভাই আপনি কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট, সরি কিছু মনে করবেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি খন্দকার জিকে সহযোগী লেখক। আমি বাংলাদেশের সবগুলো জেলায়, বিভাগে এবং লিজেন্ড কেয়ারের একজন শিক্ষক। আমি অ্যাডমিশন পড়াতে ভালোবাসি, তাই অ্যাডমিশন পড়াই। তো আপনারা যারা যুক্ত আছেন তারা খুব মনোযোগ সহকারে ক্লাস করবেন। আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ হেল্প করার আজকের এই ক্লাস থেকে। অনেকগুলো প্রশ্ন রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন একটু বড় ক্লাস হবে, একটু বড় ক্লাস হবে, কিন্তু ক্লাসটা থেকে আপনারা শিখতে পারবেন। আমরা এরকম পড়াবো না, আমি এই উত্তর হবে এটার আগ্রা, আগ্রা, তোমরা উত্তর করো আগ্রা, আগ্রা, এভাবে পড়াবো না। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু শেখানোর। ওকে ভাই, পিডিএফ কোথায় পাবো? পুরো ক্লাসটা শেয়ার করে রাখেন নিচের টাইম লাইনে, মনোযোগ দিয়ে করেন। কোনো পিডিএফ দরকার হবে না ইনশাল্লাহ, কোনো পিডিএফ দরকার হবে না, কোনো পিডিএফ দরকার হবে না আপনাদের। ওকে, পরবর্তী প্রশ্ন আসেন। খুবই চমৎকার প্রশ্ন বলা হয়েছে, রাজা দাহিরকে পরাজিত করেন কে? এ কথা তো জীবনেও শুনিনি, আজকেই প্রথম শুনতেছি, কাব্য ভাইয়ের মুখে শুনতেছি। মুখেই শোনেন, মুখেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কি হবে? আজকে কাজ হয়ে যাবে। ওকে 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 সবাই হাসতেছেন, কেন হাসতেছেন জানি না। আচ্ছা দেখেন, একটু মন দিয়ে শোনেন। উমাইয়া খলিফা, মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। ওয়ালিদ বিন মালিকের রাজত্বকালে, শোনেন, এই যে ওয়ালিদ বিন মালিক, ইনি একজন উমাইয়া খলিফা। কি খলিফা? উমাইয়া খলিফা। ইনি যখন রাজা ছিল, এনার রাজত্বকালে, কি কালে? রাজত্বকালে। ধরেন এই রাজত্বকালে পূর্বাঞ্চলীয়, কি অঞ্চলীয়? পূর্বাঞ্চলীয়। ধরেন ভাই, আমি আপনি হচ্ছে ডক্টর ইউনূসের কথা চিন্তা করেন, ওনার কি সম্ভব আপনার এলাকার একটা রাস্তা নষ্ট হয়েছে ওখানে যে মাটি ভরাট করে দেওয়া?
না, এটার জন্য কি দরকার? স্থানীয় সরকার দরকার। পূর্বাঞ্চল, দক্ষিণ অঞ্চল, আপনার জেলা উপজেলার জন্য কি দরকার? স্থানীয় সরকার দরকার। তো এই উমাইয়া খলিফা ওয়ালিদ বিন মালিক যখন রাজা ছিলেন, তখন পূর্বাঞ্চলীয় শাসনকর্তা নিযুক্ত করে একজনকে, তার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। কি ভাইয়া? হাজ্জাজ বিন ইউসুফ। মনোযোগ দিয়ে শোনেন, এটা একটা ইতিহাস। কি ভাইয়া? হাজ্জাজ বিন ইউসুফকে কোথায় নিযুক্ত করে? পূর্বাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করে। এই হাজ্জাজ বিন ইউসুফের একজন কি ছিল? জামাতা, মানে মেয়ের জামাই। তার নাম ছিল মোহাম্মদ বিন কাসিম। কি ছিল? মোহাম্মদ বিন কাসিম ছিল। কি ছিল? মোহাম্মদ বিন কাসিম ছিল। তার নাম কি ছিল? মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিমকে 712 অব্দে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করা হয়। দাহিরের বিরুদ্ধে কিসে প্রেরণ করা হয়? যুদ্ধে প্রেরণ করা হয়। এবং এই যুদ্ধে রাজা দাহিরের কি হয়? রাজা দাহিরের হচ্ছে পরাজয় ঘটে এবং আমাদের এই উপমহাদেশে ইসলামের সূচনা হয়। মানে আগে তো হিন্দুরা শাসন করত, বৌদ্ধরা শাসন করত, ইসলামের সূচনা হয় এই মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। তাহলে প্রশ্ন করেছে রাজা দাহিরকে পরাজিত করে কে? উত্তর কি হবে বলেন তো? এটার উত্তর কি হবে? আচ্ছা, আমার নাম কাব্য। আমি মনে হয় আমার আইডিটা একবার মেনশন করেছিলাম আমার পেজ থেকে, আবারও করতেছি। এই যে আমার আইডি জিকে ভাইয়া, এটা আমার পেজ, দেখেন আমি কমেন্ট করেছি, এবং নাগিব মাহফুজ কাব্য এটা আমার আইডি, এটা আমার নাম। তো ভাই তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে মোহাম্মদ বিন কাসিম। এটার উত্তর কি হবে? মোহাম্মদ বিন কাসিম। ভাই আপনি ক্লাসটা শেয়ার করেন না, আরেকটা বার করবেন, ক্লাসটা শেয়ার করেন। পিডিএফটা আমি কোথায় দিব আপনাদের? কোন জায়গায় দিব বলেন? হ্যাঁ, আন্তর্জাতিক যদি আসে তাহলে উত্তর করতে হবে, নাকি আপনারা কান্নাকাটি করে চলে আসবেন? হ্যাঁ, ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। পরীক্ষায় আসলে কান্নাকাটি করে তো চলে আসবেন না ভাই। আমি আবারও বলতেছি, কান্নাকাটি করে চলে আসবেন না। পরীক্ষায় আসলে কি উত্তর করে আসবেন। তো ভাই এই যদি আন্তর্জাতিক, বাংলাদেশ সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে, যদি শেষ পর্যন্ত মনোযোগ নিয়ে আমাদের সাথে থাকতে পারেন। ওকে, পরবর্তী প্রশ্ন, কে ভারতের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা করে? মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, এগুলো তো সব ইতিহাসের প্রশ্ন, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসবে। কেমন আসবে? প্রচুর প্রশ্ন আসবে। আমাকে একটু জানাবেন যে কে কে ক্লাসটা শেয়ার দিয়েছেন, একটু কষ্ট করে হলেও জানাবেন। আচ্ছা, পিডিএফ দিব, যাও। এতবার বলার কারণে পিডিএফ আমরা আমাদের গ্রুপটাতে, আমাদের লিজেন্ড কেয়ারের যে পেজ, সেখানে আপলোড করা হবে, আমরা বলতেছি, এবং জিকে ভাইয়া পেজে আপলোড করা হবে। যান, কথা দিলাম আপনাদেরকে কথা দিলাম যে এই দুই জায়গায় আমরা পিডিএফটা আপলোড করে দিব। যান, আপনাদের এত কষ্ট আমি নিতে পারতেছি না। কে কে শেয়ার করেছেন একটু বলবেন। আমি করেছি, আবু সায়েদ করেছেন, থ্যাংক ইউ তোমাকে। যারা যারা ক্লাসটা শেয়ার করেছেন একটু জাস্ট ভাইয়াকে জানাবেন যে কাব্য ভাই আমরা আপনার ক্লাসটা শেয়ার করেছি। চমৎকার একটা ব্যাপার, এটা আমি মন থেকে খুশি হব। আমি আমার অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ দিব, এতটুকুই। ওকে, শেয়ার ডান। এই যে পাপ্পুল করিম মিম করেছে, তৌহিদ ইসলাম করেছে, ওকে ধন্যবাদ ভাইয়া। নাইমা করেছে, আমি নুসরাত ঐশী আমিও করেছি। বাহ, চমৎকার, অনেক স্টুডেন্ট করেছে আমার কথা রেখেছে, অনেক পোলাপান আমার কথা রেখেছে। ওকে, অনেক পোলাপান আমাদের কথা রেখেছে। কোথায় আসি যে, ওকে একটা সেকেন্ড, আমরা ক্লাসটা আমরা একটু আমাদের পেজটাতে যাব, লিজেন্ড কেয়ারের পেজটাতে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, করেছি ভাইয়া। ওকে, দুইটা ফ্রেন্ডকে করেছি। ওকে, ভালো, চমৎকার ব্যাপার, চমৎকার। ওকে, কে ভারতের মূল্য নিয়ন্ত্রণ করে? খুব চমৎকার একটা প্রশ্ন, তাই না? কে ভারতের মূল্য নিয়ন্ত্রণ করে? এটা উত্তর হবে আলাউদ্দিন খলজি। ওকে, শুধু উত্তর দিয়ে চলে যাব না, আমি সেই জন্য আপনাদের ক্লাস নিতে আসিনি, আমি আসছি আপনাদেরকে শেখাতে, আপনাদেরকে হেল্প করতে। আলাউদ্দিন খলজি কে করে? আলাউদ্দিন খলজি হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ করে। ওকে, এনার সম্পর্কে কয়েকটা ইনফরমেশন জেনে নেই, কারণ এনার সম্পর্কে এবার ঢাবিতেও প্রশ্ন আসছে, এবছর ঢাবিতেও প্রশ্ন আসছে। হ্যাঁ, ইনি একটা কথা বলে, আমি রাষ্ট্র। কে বলে? এই আলাউদ্দিন খলজি বলে। এই কথাটা সর্বপ্রথম কে বলেছিল? চতুর্দশ লুই।
রাজা চতুর্দশ লুই বলেছিল এই কথাটা, চতুর্দশ লুই বলেছিল একটা কথা যে আমি রাষ্ট্র। কি বলেছিল? আমি রাষ্ট্র, মানে কে রাষ্ট্র? আমি রাষ্ট্র। সেম কথাটা, এই সেম কথাটা কে বলে? আলাউদ্দিন খলজি বলে যে আমি রাষ্ট্র। আপনাকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে আমি রাষ্ট্র কথাটা কে বলেছেন? আলাউদ্দিন খলজি বলেছেন। যদি না থাকে কে থাকবে? চতুর্দশ লুই বলেছেন। এই আলাউদ্দিন খলজি কি করে? যে মূল্য ব্যবস্থা, যে সব কিছুর দাম নিয়ন্ত্রণ করে দেয়, চালের দাম ডালের দাম কমিয়ে দেয় এবং দাম বেড়ে যায়। যেমন 2 টাকার বেশি, 2 টাকার কেজি, 2 টাকা কেজি চাল এর বেশি যে বিক্রি করবে তার শাস্তি হবে। এটা কি করে? আলাউদ্দিন খলজি করে। ইনি মুসলমানদের মধ্যে প্রথম শাসক যিনি দাক্ষিণাত্য জয় করে মুসলমানদের মধ্যে প্রথম মুসলিম শাসক হিসাবে। তাহলে এইটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আলাউদ্দিন খলজি। কে উত্তর হবে? আলাউদ্দিন খলজি, যিনি কি করে? আমি রাষ্ট্র। কি বলে? আন্তর্জাতিক ভাই আমি করেছি শেয়ার, থ্যাংক ইউ তোমাকে তারেক রহমান ভাই। আবারও বলতেছি যদি আসে আমরা যেন উত্তর করতে পারি, সেই জন্য আজকের এই ক্লাস। বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাম্প্রতিক সব কিছুই পড়াবো, যদি মনোযোগ দিয়ে থাকেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে মনে হয় ক্লাসে থাকতে, কমেন্ট করতে হচ্ছে, রিয়্যাক্ট দিতে হচ্ছে, শেয়ার দিতে হচ্ছে, ভাইয়াকে হেল্প করতে হচ্ছে, বাট আমি আবারও বলতেছি এই ক্লাস থেকে আপনারা যতটুকু লাভবান হবেন সেটা অকল্পনীয়। এবং আপনারা সবাই একটা করে রিয়্যাক্ট দিবেন ক্লাসটাতে। হ্যাঁ, একটু কষ্ট করে রিয়্যাক্ট দেন ভাইয়ার ক্লাসটাতে, ভাইয়া একটু খুশি হোক, ভাইয়া খুশি মনে আপনাদেরকে পড়াক। হ্যাঁ, এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? সবাই বলেন তো, এটার উত্তর কি হবে? আলাউদ্দিন খলজি। ওকে, পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঢাবিতে আসছে, এবছর আসছে। শাহ-ই বাঙ্গালা আপনাদের আসতে পারে। শাহী বাংলা এই নামে পরিচিত কে? এই নামে পরিচিত কে বলেন তো? শাহী বাংলা নামে পরিচিত কে? আচ্ছা আচ্ছা, উত্তর করতে থাকেন আপনারা। হ্যাঁ, ওকে, এই নামে পরিচিত কে? আচ্ছা, এই নামে পরিচিত শামসুদ্দিন ইলিয়াস শাহ। কে ভাইয়া? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে উত্তর কোনটা হবে? আপনারা তো জানেনই, শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইনি একজন কি শাসক ছিল? স্বাধীন সুলতানি শাসক ছিল। কি শাসক ছিল? স্বাধীন সুলতানি শাসক ছিল। একটু মনোযোগ দিয়ে, স্বাধীন সুলতানি শাসক ছিল। কি শাসক ছিল? স্বাধীন সুলতানি শাসক ছিল হচ্ছে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। কি শাসক ছিল? এনার সময় সর্বপ্রথম বাঙালিদের জাতি হিসাবে আত্মপ্রকাশ ঘটে। কার সময়? শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় বাঙালিরা প্রথম জাতি হিসাবে আত্মপ্রকাশ করে। কবে আত্মপ্রকাশ করে? এই শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়। কি হয়? বাঙালিরা প্রথম আত্মপ্রকাশ করে কার সময়? এই শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়। কি হিসাবে? জাতি হিসাবে আত্মপ্রকাশ করে। এই জন্য এই শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলা হয় শাহ-ই বাঙ্গালা। কি বলা হয়? শাহ-ই বাঙ্গালা বলা হয়। কি বলা হয়? শাহী বাংলা বলা হয়। কেন বলা হয়? যে এনার সময় বাঙালিরা প্রথম জাতি হিসাবে আত্মপ্রকাশ ঘটে। কয় নাম্বার চলে গেল? আনলিমিটেড প্রশ্ন আছে, কয় নাম্বার দিয়ে কী করবেন? শুধু হা হয়ে দেখতেছি। তাহলে ভাই এইটার উত্তর বুঝছেন? শাহী বাংলা নামে পরিচিত শামসুদ্দিন ইলিয়াস শাহ। কেন পরিচিত? কেন পরিচিত? এই ভাই ক্লাসের উপস্থিতি কমে গেল, 300-র নিচে যদি চোখ চলে যায় আমরা ক্লাস কন্টিনিউ করবো না। তো স্যার অনেক শাসনকাল কত বছর ছিল? শাসনকাল জেনে কি করবেন আপনি? ওকে, 300-র নিচে চোখ চলে গেলে আমরা পড়াবো না। তো চোখ বাড়াতে আপনাদের কি করতে হবে? শেয়ার করতে হবে, বন্ধুদেরকে ডেকে আনতে হবে। হ্যাঁ, দেখেন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতাকে। 300-র নিচে চোখ চলে গেলে আমরা পড়াবো না, আমি পড়াবো না। ওকে, থ্যাংক ইউ ভাই। ইম্পর্টেন্ট পড়ান প্লিজ। ওকে, ইম্পর্টেন্টই পড়াচ্ছি।
কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতাকে বলেন তো, কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতাকে? কিতাবুল হিন্দ, দেখেন এরকম আরেকটা প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, কিতাবুল রেহেলা কি ভাইয়া? কিতাবুল রেহেলাও আসতে পারে, কিতাবুল রেহেলা। এই যে কিতাবুল রেহেলা আর কিতাবুল হিন্দ দুইটার কিন্তু আলাদা আলাদা লেখক, হ্যাঁ। এটার লেখককে জানেন? কিতাবুল রেহেলার লেখককে বলেন তো, কিতাবুল রেহেলার লেখককে কি বলতে পারলে বলেন? এটা হচ্ছে ইবনে বতুতা। কে ভাইয়া? ইবনে বতুতা। ইবনে বতুতা হচ্ছে কিতাবুল রেহেলা, আর কিতাবুল হিন্দকে আল বিরুনি, এটা একটা আরবি বই। কে ভাইয়া? এটার উত্তর হবে আল বিরুনি। সবাই একটু বলেন এটার উত্তর কি হবে? আল বিরুনি। কি হবে? আল বিরুনি। ইবনে সিনা যারা বলতেছেন ভুল বলতেছেন। কিতাবুল হিন্দ, কিতাবুল হিন্দ হচ্ছে আল বিরুনি, কিতাবুল রেহেলা হচ্ছে ইবনে বতুতা। একটু মনে রাখবেন, কিতাবুল হিন্দ, কিতাবুল হিন্দ হচ্ছে আল বিরুনি, কিতাবুল রেহেলা হচ্ছে ইবনে বতুতা। মনে থাকবে আপনাদের? ইবনে সিনা না। যারা ভুল উত্তর করেছেন সঠিক উত্তর করেন, ঝটপট সঠিক উত্তর করেন, আদারওয়াইজ মায়ের একটাও মাটিতে পড়বে না। এই ক্লাসটা শেয়ার না দিলে কিন্তু হচ্ছে না। 300 জনের নিচে চলে আসলে আমরা ক্লাস নিব না। বারবার বলতেছি 300 জনের নিচে আসলে আমরা ক্লাস কন্টিনিউ করব না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াবো, সাম্প্রতিকে তো এখনো যাই নাই। তো আপনারা কি চান যে ক্লাসটা চলুক না শেষ হোক? আপনারা কি চান যে ক্লাসটা চলুক? বলুন আপনারা কি চান? বক্সারের যুদ্ধ সংগঠিত হয় কবে? চান কি ক্লাসটা হোক? তো সেই ব্যবস্থা করেন না ভাই। আরে কোনো কথারই উত্তর দেন না, আপনারা খালি জাস্ট উত্তর করে যাচ্ছেন। আমার কথার উত্তর কখন দিবেন বলেন তো? আমার কথার উত্তর কখন দিবেন আপনারা? আচ্ছা, আমার কথার উত্তর কখন দিবেন আপনারা বলেন? ওকে, আমার কথার উত্তর দেওয়ার সময় নেই, আমি বুঝতে পারছি। এই যে চমৎকার, আপনারা খুবই মনোযোগী স্টুডেন্ট, হ্যাঁ। ওকে, একটু মনোযোগ দেন। আচ্ছা, মীর জাফর নাম শুনেছেন? সিরাজউদ্দৌলা পতনের পরে এই মীর জাফর ক্ষমতাটা দেয় তার জামাতাকে। কাকে? জামাতা। সিরাজউদ্দৌলাকে মেরে ফেলেছিল, কিন্তু মীর জাফরেরও কিন্তু ছিল। এই মীর জাফরের জামাতার নাম ছিল মীর কাসিম। কি ছিল ভাইয়া? মীর কাসিম। এই মীর কাসিমও একজন দেশপ্রেমী মানুষ ছিল। কি মানুষ? দেশপ্রেমী মানুষ ছিল। ইনিও এই যে উপমহাদেশে যে ইংরেজরা ছিল, ইংরেজদের সাথে বিভিন্ন সময় ইংরেজদের পতনের চেষ্টা করে। তো এর কারণে একটা যুদ্ধ হয় 1764 সালে। কত সালে? 1764 সালে বক্সারে একটা যুদ্ধ হয়, এটাকে বলা হয় বক্সারের যুদ্ধ। এবং এই যুদ্ধে মীর কাসিমের কি হয়? মীর কাসিমের পতন হয়। কত সালে? বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধটা হয় কার সাথে? মীর কাসিমের সাথে। কার? ইংরেজদের হয়। ইংরেজদের হয়, এবং ইংরেজরা এই যুদ্ধে জিতে যায়, এবং ইংরেজরা উপমহাদেশে নিশ্চিতভাবে প্রতিষ্ঠা লাভ করে। এই মীর কাসিমকে পরাজিত করার মাধ্যমে ইংরেজরা আমাদের এই উপমহাদেশে একদম স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করে। এর আগে জাস্ট সূচনা ঘটেছিল। সূচনা আর প্রতিষ্ঠা দুইটা কিন্তু আলাদা জিনিস। সূচনা আর প্রতিষ্ঠা, স্থায়ীভাবে প্রতিষ্ঠা। সূচনা মানে কি? সূচনা মানে শুরু হয়েছিল। কার পরে শুরু হয়েছিল? হচ্ছে যখন সিরাজউদ্দৌলাকে পতন হয়, সিরাজউদ্দৌলার পতনের পরে ইংরেজদের মাত্র সূচনা হয়েছিল। আর মীর কাসিমের পতনের ফলে কি হয়? মীর কাসিমের পতনের ফলে এটা প্রতিষ্ঠিত হয়। একটু ফাস্ট পড়াবো কেন? কেন ফাস্ট পড়াবো বলেন? আমাদের চোখ কিন্তু 200-র নিচে, মানে 300-র নিচে চলে আসছে। আমরা কি আর ক্লাসটা কন্টিনিউ করব? আপনাদের একটু রেসপন্স পাইলে কন্টিনিউ করব, আদারওয়াইজ আমরা শেষ করে দিব। আপনারা যদি রেসপন্স করেন তবেই কন্টিনিউ করব, আদারওয়াইজ ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব। কি করব বলেন? জিজিয়া কি? জিজিয়া কি বলেন? কি চান? যে ক্লাসটা চলবে? বলেন না, ক্লাসটা চলবে কি না একটু বলেন, কারণ আমরা 300-র নিচে চোখ আসলে আমরা কথা দিয়েছিলাম যে ক্লাসটা কন্টিনিউ করব না। জি হ্যাঁ করেন, ওকে।
কি প্রশ্ন করেছেন? আমি বলছি যে আমার পেজে কিংবা যে কোনো জায়গায় করেন, জিকে ভাইয়াতে করেন, আমি উত্তর করব। জিজিয়া কি? হ্যাঁ, জিজিয়া কি? তো জিজিয়াটা আসলে কি? জিজিয়া হচ্ছে যখন সম্রাট আকবরের নাম শুনেছেন? কার নাম? সম্রাট আকবর এর নাম শুনেছেন? এই সম্রাট আকবর মাত্র ১৩ বছর বয়সে ক্ষমতায় বসে। কত বছর বয়সে? ১৩ বছর বয়সে ক্ষমতায় বসে। ইনি কি? ইনি একজন মুঘল শাসক, তাই না ভাই? ইনি একজন কি ভাই? মুঘল শাসক। এই সম্রাট আকবর মাত্র ১৩ বছর বয়সে কি বসে? ক্ষমতায় বসে। ইনি কি করে? ইনি দুইটা কর রহিত করে। একটা হচ্ছে তীর্থ কর ও জিজিয়া কর। জিজিয়া কর কি করে? রহিত করে। রহিত মানে কি? বন্ধ করে। জিজিয়া করটা আসলে কি? এটা হচ্ছে অমুসলিমদের উপর এই করটা ধার্য করা হতো। কাদের উপর? অমুসলিমদের উপর। কাদের উপর এই কর ধার্য করা হতো? অমুসলিমদের উপর এই কর ধার্য করা হতো। কি কাদের উপর? অমুসলিমদের উপর এই জিজিয়া করটা ধার্য করা হতো। এই সম্রাট আকবর একটা ধর্মের প্রবর্তন করেন, জানেন? দ্বীন-ই ইলাহি ধর্ম। কি ভাইয়া? দ্বীন-ই ইলাহি ধর্মের প্রবর্তক। বাট এই ধর্মটা, দ্বীন-ই ইলাহি ধর্মটা মাত্র 18 জন গ্রহণ করে। কতজন গ্রহণ করে? মাত্র 18 জন গ্রহণ করে। কতজন গ্রহণ করে? মাত্র 18 জন গ্রহণ করে। এই ধর্ম, এটা আসলে কি কর বলেন তো? এটা আসলে হচ্ছে এটা আসলে হচ্ছে, এটা কি কর ছিল? এটা হচ্ছে মাথাপিছু নিরাপত্তা কর ছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, প্রথম মসজিদ কোথায় নির্মিত হয় বলেন? প্রথম মসজিদ কোথায় নির্মিত হয়? প্রথম মসজিদ কোথায় নির্মিত হয় একটু বলেন তো আপনারা। প্রথম মসজিদ কোথায় নির্মিত হয় বলেন? প্রথম মসজিদ কোথায় নির্মিত হয় বলেন? সবাই একটু বলেন, এবং একটা করে রিয়্যাক্ট দিবেন। সবাই ক্লাসে একটা করে রিয়্যাক্ট দিবেন সবাই। নাম্বার 22, এই প্রশ্নের নাম্বার 22, এই প্রশ্নের উত্তর করেন। বলা হয়েছে প্রথম মসজিদ কোথায় নির্মিত হয় বলেন? প্রথম মসজিদ কোথায় নির্মিত হয়? মদিনায়। প্রথম মসজিদটার নাম কি ছিল? কুবা মসজিদ। কোন মসজিদ? কুবা। এই কুবা নির্মিত হয় কোথায়? মদিনায় নির্মিত হয়। কোথায় নির্মিত হয়? মদিনায় নির্মিত হয়। কুবা কোথায় নির্মিত হয়? কোথায় নির্মিত হয়? সবাই একটু বলেন, কোথায় নির্মিত হয়? কুবা নির্মিত হয় কোথায়? ক্লাসে কে কে রিয়েক্ট দিয়েছেন একটু বলেন তো, কে কে রিয়েক্ট দিয়েছেন? রিয়েক্ট কি কেউ দিয়েছেন নাকি দেন নাই বলেন? মদিনায়। মসজিদটার নাম কি? কুবা মসজিদ। মসজিদটার নাম, মসজিদের নাম কি? কুবা মসজিদ। মসজিদের নাম কি? কুবা মসজিদ। ওকে, পরবর্তী প্রশ্নে আসেন। পরবর্তী প্রশ্নটা বলা হয়েছে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র কোনটা? স্বাধীন বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে 1971 সালের 6 ডিসেম্বর। কোন দেশ দেয় বলেন তো? কোন দেশ স্বীকৃতি দেয় প্রথম? 6 ডিসেম্বর 1971 সালের 6 ডিসেম্বর কোন দেশ স্বীকৃতি দেয়? প্রথম স্বীকৃতি দেয় ভুটান। কোন দেশ স্বীকৃতি দেয় প্রথম? ভুটান হচ্ছে স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। কবে দেয়? 1971 সালের 6 ডিসেম্বর। কবে দেয়? 1971 সালের 6 ডিসেম্বর। সবাই একটু বলেন। কবে ভাইয়া? 1971 সালের 6 ডিসেম্বর। কে দেয়? ভুটান দেয়। কে দেয় বলেন তো? ভুটান দেয়। সবাই বলেন, কে দেয়? ভুটান দেয়। ওকে,
পরের প্রশ্ন আসেন, বলা হয়েছে আমাদের দেশের সংবিধানে যে সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়, আমি কিন্তু কিছুক্ষণ আগে পড়িয়েছিলাম খালেদা জিয়ার SSC, এটা হচ্ছে 13 নাম্বার, তাই না? এটা 13 নাম্বার। কেয়ারটেকার গভর্নমেন্ট চালু, সিতে কি কেয়ারটেকার গভর্নমেন্ট চালু, কেয়ারটেকার গভর্নমেন্ট চালু, কেয়ারটেকার গভর্নমেন্ট চালু করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? চালু হয় হচ্ছে 13 নম্বরের মাধ্যমে, 13 নাম্বার। এবং পরবর্তীতে 15 নাম্বার সংশোধনী, এটা কে করে? শেখ হাসিনা করে। কে করে? শেখ হাসিনা করে। শেখ হাসিনা এটা কি করে? এই কেয়ারটেকার গভর্নমেন্ট, কেয়ারটেকারের বাংলা কি? তত্ত্বাবধায়ক সরকার। কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে? বাতিল করে। বাতিল করে কোন সংশোধনীর মাধ্যমে? 15 নাম্বার। এখানে কি বলা হয়েছে? বাতিল করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? তাহলে উত্তর কি হবে এটার? উত্তর এটার কি হবে বলেন তো? এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে বলেন তো? বাতিল। ত্রয়োদশে বাতিল না ভাই, ত্রয়োদশে কিন্তু বাতিল না, পঞ্চদশে বাতিল হয়। আর ত্রয়োদশে কি? ত্রয়োদশে হচ্ছে চালু হয়। ত্রয়োদশে কি হয়? চালু হয়। আর 12 নম্বরে কি হয়? 12 নম্বরে কি হয় মনে আছে? সংসদীয় সরকার ব্যবস্থা চালু করে। সংসদীয় সরকার ব্যবস্থা চালু করে কোন সংশোধনীর মাধ্যমে? সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয় দ্বাদশ। ত্রয়োদশে কি? কেয়ারটেকার চালু। পঞ্চদশে কি? কেয়ারটেকার বাতিল করা হয়। মনে থাকবে? অ্যান্সার 15। মনে থাকবে কিনা সবাই বলেন, মনে থাকবে কিনা? এই সবার কি মনে থাকবে? কে কে ক্লাসটাতে এখনো রিয়্যাক্ট দেন নাই? কয়েকটা রিয়্যাক্ট করেছে মাত্র। এত মানুষ ক্লাস করে ক্লাসে একটা রিয়্যাক্ট দিতে পারতেছেন না আপনারা? এর চেয়ে কষ্ট আর কি আছে? আমরা যারা অনলাইনে দাঁড়িয়ে ক্লাস নিই, আমাদের কাছে এটা অনেক বেশি কষ্টের ভাই। এটা আমাদের কাছে অনেক কষ্টের। আমরা দাঁড়িয়ে ক্যামেরার সামনে অনর্গল কথা বলতে থাকি, ফ্রি। আপনাদের কোনো পেমেন্টও করতে হয় না ফ্রি ক্লাসগুলো করতে গেলে। তো সামান্য একটু রিয়্যাক্ট, শেয়ার, কমেন্ট এগুলো আমাদের চাই, কারণ আমরা তো ক্যামেরার সামনে কথা বলি। আমাদের মনে হয় যে কেউ যদি আমাদেরকে সামনে থেকে কথা বলতো, তবে আমরা পড়িয়ে মনে হয় একটু মজা পেতাম। 25 নম্বর প্রশ্ন, হরপ্পা এবং মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত? হরপ্পা এবং মহেঞ্জোদারো এটা কোন সভ্যতা? অপশন আছে রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, চৌনিক সভ্যতা। ওকে, আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতা নিয়ে। কোন সভ্যতা নিয়ে? সিন্ধু সভ্যতা। সভ্যতা কিন্তু এই বছর অনেক ইম্পর্টেন্ট, আবারও বলছি, কারণ বিসিএসসি এবং বিশ্ববিদ্যালয় সব জায়গায় সভ্যতা থেকে প্রশ্ন থাকে। এই সিন্ধু সভ্যতা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের উপমহাদেশের প্রথম সভ্যতা, আমাদের উপমহাদেশের প্রথম সভ্যতা। কেমন সভ্যতা? প্রথম সভ্যতা। যদি আপনার হাতে থাকে অপশন, আপনি সেকেন্ড টাইমের সিদ্ধান্ত নিতে পারেন আমাদের লেজেন্ড কেয়ারের সাথে। আবারও বলতেছি, যদি হাতে অপশন থাকে, যদি অপশন থাকে অবশ্যই আমাদের সাথে সেকেন্ড টাইমের সিদ্ধান্ত নিতে পারেন। অনেক ভালো করে আমরা আপনাকে গুছিয়ে আপনাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াবো, এতটুকু কথা দিচ্ছি। আপনারা জিকে ভাইয়া কিংবা নাগিব মাহফুজ কাব্য কিংবা লিজেন্ড কেয়ার যে কোনো পেজে কমেন্ট করে আপনারা ভর্তি হতে পারেন অনেক বড় একটা ডিসকাউন্টে। হ্যাঁ, এই সভ্যতাটা আমাদের উপমহাদেশের প্রথম সভ্যতা। এই সভ্যতা কত সালের সভ্যতা? 1922 সালের সভ্যতা। কত সালের সভ্যতা? 1922 সালের সভ্যতা। এই সভ্যতায় 2টা নগর রাষ্ট্র ছিল। কয়টা নগর রাষ্ট্র ছিল ভাই আপুরা? 2টা নগর রাষ্ট্র ছিল। একটা হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। এই যে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। আচ্ছা, এই যে 2টা নগর রাষ্ট্র ছিল, এই সভ্যতায়, এই সিন্ধু সভ্যতায়, কি সভ্যতা? সিন্ধু সভ্যতার একটা অন্যতম কীর্তি কি জানেন? বাটখারার প্রচলন। কিসের খাড়া? বাটখারার প্রচলন। কারা বাটখারার প্রচলন করে বলেন তো পরীক্ষা যদি আসে? বাটখারার প্রচলন করে কারা? এই সিন্ধু সভ্যতা। আমাদের উপমহাদেশের প্রথম সভ্যতা সিন্ধু সভ্যতা। আমি যদি বলি আমাদের উপমহাদেশের দ্বিতীয় সভ্যতা কোনটা? আমাদের উপমহাদেশের দ্বিতীয় সভ্যতা কোনটা? মহাদেশের দ্বিতীয় সভ্যতা কোনটা বলেন তো? আমাদের উপমহাদেশের দ্বিতীয় সভ্যতা কোনটা? আর্য সভ্যতা। কি সভ্যতা?
আর্য সভ্যতা আমাদের উপমহাদেশের দ্বিতীয় সভ্যতা। কি সভ্যতা? আর্য সভ্যতা দ্বিতীয় সভ্যতা। তাহলে হরপ্পা এবং মহেঞ্জোদারো এটা কোন সভ্যতার? হরপ্পা এবং মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু সভ্যতার। কোন সভ্যতার কীর্তি? নগর রাষ্ট্র সিন্ধু সভ্যতার। উত্তর কি হবে? উত্তর হবে সি নাম্বার। ক্লাস আপনারা যদি, আপনাদের পরীক্ষা কবে, পরীক্ষার ডেটটা কবে একটু বলবেন, তাহলে আমরা বলতে পারবো যে আপনাদের আর কয়টা ক্লাস নিতে পারবো আমরা। আপনাদের পরীক্ষার ডেটটা কবে একটু যদি বলতে পারেন, আপনারা যদি একটু বলতেন যে আপনাদের পরীক্ষার ডেটটা কবে, তাহলে আমরা ক্লাস নিতাম। 31 মার্চ, মে। তো আপনাদের হাতে সময় আছে এখনও কয়েকটা দিন। হ্যাঁ, আমরা আর একটা ক্লাস নিতেই পারি, আমরা আর একটা ক্লাস আপনাদের নিতেই পারি। হ্যাঁ, আমরা আর একটা ক্লাস আপনাদের নিতেই পারি, সমস্যা নেই। যদি আপনাদের রেসপন্স থাকে তাহলে আমরা নিব। এবং আবারও বলতেছি, যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেবেন চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে আর একবার ট্রাই করে দেখি, তারা আমাদের লিজেন্ড কেয়ারের সাথে প্রস্তুতি নিতে পারেন। আমি আবারও বলতেছি, লিজেন্ড কেয়ারের পেজ অথবা আপনারা আমাদের ব্যক্তিগতভাবেও ইনবক্স করতে পারেন, যে কোনো জায়গায় মেসেজ দিতে পারেন যে ভাইয়া আমরা আপনাদের সাথে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাই। কথা দিচ্ছি জীবনের সবটুকু দিয়ে দিব আপনাদের এই সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য, আমরা চেষ্টা করব। ওকে, হ্যাঁ, গতকালকে তো আপনাদের বাংলা ক্লাস হয়েছে, এখন ইংরেজি ক্লাসটা দরকার, তাই তো? হবে ইনশাল্লাহ। কি হবে? হবে। পরবর্তী প্রশ্ন, আকবরনামার রচয়িতার নাম কি? আকবরনামা, শোনেন, কয়েকটা লিখিত ইতিহাস আপনাদেরকে মুখস্থ করাই, পরীক্ষায় যদি আসে আপনারা পারবেন। হ্যাঁ, কয়েকটা লিখিত ইতিহাস, আকবরনামা। হ্যাঁ, কয়েকটা লিখিত ইতিহাস পড়াই। ধরেন আমি কাব্য, আমি বিভিন্ন জেলায় পড়ি, ক্লাস নিতে যাই, রংপুর, ফরিদপুর, রংপুর বিভাগে যাই, ফরিদপুরে যাই, ঝিনাইদহে যাই, মানে অনেক জায়গায় ক্লাস নিতে যাই। তো আমার পাশে একটা ছেলে বসেছিল, একটু ইয়ো ইয়ো টাইপের। ইয়ো ইয়ো বুঝেন? বড় কানের উপর দিয়ে হেডফোন, আমি বাসে যাচ্ছি, আমার পাশে একটা ছেলে বসেছিল ইয়ো ইয়ো টাইপের, এই যে এরকম গান করতেছে, হ্যালো মাম্মা টি টি টি, মানে কানে হেডফোন লাগায়া। তো ছেলেটা তাহলে কেমন ভাই? রক টাইপের। কেমন? রক টাইপের। তো আমি নাম জিজ্ঞেস করলাম, ভাই তোমার নাম কি? হেডফোন লাগানোর আগে বলতেছে অর্ক। কি নাম? অর্ক। এরপরে হেডফোন লাগায় ফেলছে, আমার কথা আর শোনে নাই। পরে সুপারভাইজার আসছে বাসের, যে এই মামা কই যাবেন? কি বলতেছে? ওই মামা কই যাবেন? ও তো কোনো কিছুই না, ও জাস্ট খালি এরকম করছে, আ আ করে গান গাচ্ছে। কি করতেছে? আ করে গান গাচ্ছে। যখন সুপারভাইজার যখন রেগে গেছে, তখন ও হেডফোনটা খুলে বলতেছে, মামা তো আমি কিছু বললা? তো দেখো ভাইয়া পুরা, এই যে রক, র, রতে কি লেখা যায়? রাজতরঙ্গিনী। কি লেখা যায়? রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী একটা লিখিত ইতিহাস। এটার লেখক হচ্ছে যে র এর পরে কি? কলহন। অপশন দেখলে আপনারা এমনি লিখতে পারবেন এটা। এরপরে সরেও অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র লেখককে? অর পরে কি? অর্কর ক, কৌটিল্য। কি ভাইয়া? কৌটিল্য অর্থশাস্ত্রের লেখক। ওই মামা, ওইতে হচ্ছে ঐতরেয় অরণ্যক। তারপরে মামা দেখি মহিদাস, এটা লেখককে? মহিদাস। আমারও মনে থাকতো না, এই ঘটনার পরে আমার নিয়মিত মনে থাকে। এই যে আতে হচ্ছে আকবর নামা, এইটাই তো চাচ্ছে, তাই না? এরপরে কি আবার আতে লেখা যায় হচ্ছে আবুল ফজল। তাহলে আকবর নামা কার লেখা? আবুল ফজলের লেখা। তুমি কিছু বললা, তমেতে লেখা যায় তবকাতি নাসিরি। কি লেখা যায়? তবকাতি নাসিরি। তবকাতি নাসিরির লেখককে? মিতে লেখা যায় মিনহাজুস সিরাজ। কি লেখা যায়? মিনহাজুস সিরাজ লেখা যায়। এই হচ্ছে লিখিত ইতিহাস। তাহলে র রাজতরঙ্গিনী, ক কলহন, অ অর্থশাস্ত্র, ক কৌটিল্য, ওই ঐতরেয় অরণ্যক, ম মহিদাস, আকবরনামা আবুল ফজল, তবকাতি নাসিরি, মিনহাজুস সিরাজ। মনে থাকবে? তাহলে এটার উত্তর কি হবে সবাই বলেন তো? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এখনও অনার্স শেষ করি নাই। আমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমি 4th ইয়ারে পড়ি, আমি এখনও অনার্স শেষ করি নাই ভাইয়া পুরা। ক্লিয়ার?
এই ক্লিয়ার কিনা একটু জানান না ভাই, না হলে আমরা কেমনে পড়াবো, জানান। এটার উত্তর যে গ হবে কেন হইলো, এই যে বাকিগুলো যে শেখাইলাম, আরে ভাই এভাবে রেসপন্স করলে পড়াবো না। আমি আবারও বলতেছি, এভাবে রেসপন্স করলে আপনাদেরকে পড়াবো না, ক্লাস থেকে লিভ নিয়ে চলে যাব। সবাই ক্লিয়ার কিনা একটু ঝটপট বলবেন যে ভাইয়া ক্লিয়ার হয়েছি। ওকে, পরবর্তী প্রশ্ন আসেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? এই যে এটা কিন্তু কিছুক্ষণ আগে পড়িয়েছিলাম, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালের গল্প পড়িয়েছিলাম, 1793 সালে পড়িয়েছিলাম, 1793 সালের 22শে মার্চের কথা বলেছিলাম, মনে আছে? চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালের 22শে মার্চের কথা বলেছিলাম, 1793 সালের প্রথম দিকে পড়িয়েছিলাম এই প্রশ্নটা। দেখেন 22শে মার্চ কে করে? লর্ড কর্নওয়ালিস। কে করে? লর্ড কর্নওয়ালিস। আছে না উত্তর? উত্তর হবে কি? উত্তর হবে বি। উত্তর কি হবে? উত্তর হবে বি। আমি সেকেন্ড টাইম দিতে চাচ্ছি। ওকে, আশফিয়া, তুমি আমাকে আমার আইডিতে, আমি তোমাকে আমার আইডি দিয়ে এখন কমেন্ট করতেছি, তুমি তোমার আমার আইডিতে তুমি নক করতে পারো লিজেন্ড কেয়ারে, তুমি আজকের মধ্যে তুমি ভর্তি হতে পারবা এবং সবচেয়ে ভালো ডিসকাউন্টে তোমাকে ভর্তি করা হবে। তুমি তোমাদের আইডি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আইডি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেখো কাব্য ভাইয়া লিখলাম, এটা হচ্ছে আমার আইডি। দেখো নাকিব মাহফুজ কাব্য, এটা আমার আইডি। তোমরা এখানে নক করবা যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, তোমাদের সবচেয়ে ভালো ডিসকাউন্টে তোমাদের ভর্তি করা হবে। আজকের ক্লাস যারা করতেছো একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, তোমরা তোমরা ভর্তি হতে পারবা, তোমরা ভর্তি হতে পারবা। আমি আমার আইডি লিঙ্ক থেকে, আমার আইডি থেকে একটা কমেন্ট করেছি, দেখো নাকিব মাহফুজ কাব্য, এটা আমার আইডি। যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ তোমরা নক করলে সর্বোচ্চ ডিসকাউন্টে লিজেন্ড কেয়ারে ভর্তি হতে পারবা। ওকে, পরবর্তী প্রশ্ন আসো যে ভাষা আন্দোলনটা সংগঠিত হয় কখন? ভাষা আন্দোলনটা সংগঠিত হয় 1952 সালে। এটা খুবই চমৎকার এবং ছোট প্রশ্ন। এটা ছোট প্রশ্ন বলতে বোঝায় যে ছোটবেলায় যে প্রশ্নগুলো পড়েছি সেই প্রশ্ন না, মানে খুব সহজ প্রশ্নকে আমরা বললাম ছোট প্রশ্ন। হ্যাঁ, খুব সহজ প্রশ্নকে আমরা বলেছি ছোট প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে যে 6 দফা দাবি পেশ করা হয় কত সালে? 1966 সালে 6 দফা দাবিটা পেশ করা হয়। কত সালে? এটাও একটা ছোট প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আসো, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে মুসলমানদের প্রথম কিবলা, কিবলা কোথায় ছিল? মুসলমানদের প্রথম কিবলা ছিল জেরুজালেমে। কোথায় ছিল? জেরুজালেমে ছিল। কোথায় ছিল? জেরুজালেমে ছিল। কোথায় ছিল? জেরুজালেমে ছিল মুসলমানদের প্রথম কিবলা। প্রথম কিবলা কোথায় ছিল? জেরুজালেমে ছিল। ওকে, পরবর্তী প্রশ্ন আসো। দেখো বলা হয়েছে বাংলাদেশের উপর দিয়ে নিচের কোন রেখাটি অতিক্রম করেছে? এই প্রশ্নটা আসো একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, এই প্রশ্নটা আসো একটু ব্যাখ্যা করি। দেখো বাংলাদেশের উপর দিয়ে নিম্নের কোন রেখাটি অতিক্রম করেছে? একটু মজা একটু ভালোভাবে শিখি। বাংলাদেশ, আমরা সবাই একটু খাতায় বাংলাদেশটা আঁকানোর চেষ্টা করি। এটা কি দেশ? এটা আমাদের বাংলাদেশ। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের উপর দিয়ে এই বরাবর একটা রেখা গিয়েছে। এখানে সীমান্তবর্তী একটা জেলা, নাম তার চুয়াডাঙ্গা জেলা। নাম শুনেছেন? চুয়াডাঙ্গা জেলা। এখানে সীমান্তবর্তী আর একটা জেলা, নাম তার কুমিল্লা জেলা। এই দুইটা জেলাকে সেট করেছে, চুয়াডাঙ্গা এবং কুমিল্লা, এই দুইটা জেলাকে সেট করেছে, চুয়াডাঙ্গা এবং কুমিল্লাকে সেট করেছে। আবার এই বরাবর একটা রেখা গিয়েছে। আমরা ছোটবেলায় কি ব্যবহার করতাম? চাঁদা, জ্যামিতি বক্সের চাঁদা ব্যবহার করতাম না? চাঁদা ব্যবহার করতাম, পেন্সিল কম্পাস ব্যবহার করতাম, মনে আছে আপনাদের? এই যে এখানে একটা থাকতো আর এখানে পেন্সিল লাগানো লাগতো, এখানে এরকম পেন্সিল কম্পাস চাঁদা। তো আমরা চাঁদা ধরতাম না? চাঁদা ধরে এভাবে টান দিতাম না? আর দিয়ে এভাবে টান দিয়ে কী লিখতাম? 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি লিখতাম। এটা হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। কি রেখা? দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আর এই যে যেটা গেছে এটা হচ্ছে 23.5 ডিগ্রি কর্কট কান্তি রেখা। কি রেখা? কর্কট কান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বলা হয় এটাকে। হ্যাঁ, তো এটা কোন জেলাকে, কোন কোন জেলাকে সেট করেছে? এটা এখানে হচ্ছে বরগুনা জেলাকে সেট করেছে। আর এখানে কোন জেলাকে? এখানে হচ্ছে শেরপুর জেলাকে সেট করেছে, সীমান্তবর্তী।
এই দুইটা রেখা মিলিত হয়েছে কোথায়? ফরিদপুরের ভাঙাতে। কোথায় ভাইয়া? ফরিদপুরের ভাঙাতে। ফরিদপুরের ভাঙাতে মিলিত হয়েছে। দেখো বাংলাদেশের উপর দিয়ে নিচের কোন রেখাটি অতিক্রম করেছে? এখানে কি এই 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার কথা আছে? না, কর্কট ক্রান্তি রেখার কথা আছে বা ট্রপিক অফ ক্যান্সারের কথা আছে, তাই না? ট্রপিক অফ ক্যান্সারের কথা আছে। তাহলে এটা কি হবে? কর্কট ক্রান্তি রেখা হবে। উত্তর এখানে কি হবে? কর্কট ক্রান্তি রেখা হবে। কি হবে? কর্কট ক্রান্তি রেখা হবে। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। তাহলে কর্কট ক্রান্তি রেখা সীমান্তবর্তী চুয়াডাঙ্গা এবং কুমিল্লা জেলাকে ছেদ করেছে। সীমান্তবর্তী চুয়াডাঙ্গা এবং কুমিল্লা জেলাকে। বুঝতে পারছেন আমার কথা? চুয়াডাঙ্গা এবং কুমিল্লা জেলাকে ছেদ করেছে। আবারও বলতেছি, আপনারা যারা স্বপ্ন দেখতেছেন যে আমি সেকেন্ড টাইমে, এটা আপনার অনেকের এটা ফার্স্ট টাইম হতে পারে, যারা সেকেন্ড টাইমের স্বপ্ন দেখতেছেন, বিশ্বাস করেন ভাই, আজকের ক্লাস যারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ অথবা আমাদের মেসেজ করবেন লিজেন্ড কেয়ারে, আপনাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে, কথা দিচ্ছি। আজকের ক্লাসের যারা স্ক্রিনশট রাখবেন, যারা করবেন, তাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ভর্তি করানো হবে। ওকে, ভারতে মোগল বংশের প্রতিষ্ঠাতাকে? মোগল বংশের প্রতিষ্ঠাতা, আমরা পানিপথের 3টা যুদ্ধ দেখেছিলাম। কিসের যুদ্ধ? পানিপথের, মনে আছে? পানিপথের 3টা যুদ্ধ দেখেছিলাম, আমরা একটু আগে পড়েছিলাম পানিপথের 3টা যুদ্ধ। প্রথম যুদ্ধটা কিন্তু হয় হচ্ছে ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে, মনে আছে আপনাদের? খুব চমৎকার করে দেখিয়েছিলাম। ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে যুদ্ধটা হয় এবং এই যুদ্ধে কে জেতে? বাবর জেতে, ইব্রাহিম লোদি হেরে যায়, তাই না? সালতানাত, দিল্লি সালতানাতের কি হয়? দিল্লি সালতানাতের পতন হয়। ইব্রাহিম লোদির হেরে যাওয়ার মাধ্যমে কি হয়? দিল্লি সালতানাতের পতন হয়। দিল্লি সালতানাতের পতন হয়। আর এই বাবর জিতে যাওয়ার মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাহলে মুঘলদের প্রতিষ্ঠাতাকে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? সম্রাট বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বলেন তো? সম্রাট বাবর। সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ। বাহ, আপনারা তো চমৎকার মনে রাখতে পারেন, আপনাদের তো খুব ভালো অবস্থা দেখতেছি পড়াশোনার। আপনারা, আমি আবারও বলতেছি, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে কনফার্ম করাটা একটু কঠিন আমার জন্য। আপনারা যারা ভর্তি হবেন তারা মেসেজ দিবেন। হ্যাঁ, আপনারা তারা ভর্তি হবেন তারা মেসেজ দিবেন, যারা সেকেন্ড টাইম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যারা ভর্তি হবেন। আর একটা রিয়েক্ট দিয়ে দিয়েছে আইডি থেকে, এই আইডিতে মেসেজ দিবেন, ইনশাল্লাহ খুব সামান্য হারে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। ওকে, 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কবে অনুষ্ঠিত হয়? সাম্প্রতিক একটা প্রশ্ন। COP29, COP29, COP COP সি, কনফারেন্স অফ পার্টিস, কনফারেন্স অফ পার্টিস, এইটা কবে অনুষ্ঠিত হয়? কেউ বলতে পারবেন আপনারা? COP29 এটা কোথায় হয়? আজারবাইজানের রাজধানী বাকুতে। কোথায়? আজারবাইজান, আজারবাইজান বাকুতে। আজারবাইজান বাকুতে এই সম্মেলনটা হয়। সম্মেলনটা হয় 11 থেকে এখানে 12ই নভেম্বর আছে, এখানে 11 থেকে 12ই নভেম্বর 2024 সালে আজারবাইজানের বাকুতে এইটা হয়। এরপরে COP30, মানে এই যে 2025 সালে যেটা হবে এটা হচ্ছে COP30, এটা হবে বেলেম। বেলেম কোথায়? বেলেম ভাইয়া ব্রাজিলে, ব্রাজিলের বেলেম শহরে হবে এই COP30টা। এবং এই COP সম্মেলন সর্বপ্রথম হয়, মানে COP1 হয় কত সালে? COP1 হয় 1995 সালে। কত সালে হয়? 1995 সালে COP1 হয়। এটা হয়, এটা কোথায় হয়? এটা হয় জার্মানির বার্লিনে। বার্লিন শহর কোথায়? বার্লিন শহর কোথায়? বার্লিন শহর জার্মানিতে হয়। এটা মনে থাকবে, এগুলা কি মনে থাকবে? সাম্প্রতিক নিয়ে অনেকক্ষণ ধরে বলতেছিলেন, এটার উত্তর কি হবে? নভেম্বর। এটা হবে নভেম্বর 2024। কি হবে? ওকে, ক্লিয়ার কিনা? একটু জাস্ট একটু ঝটপট জানাবেন। আপনারা যারা আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে, জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এই যে জাতিসংঘের 79তম অধিবেশন, এখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বক্তব্য রাখে। এটা হচ্ছে 10 সেপ্টেম্বর 2024 সালের 10 সেপ্টেম্বর এটা শুরু হয় এবং এটার সভাপতিত্ব করে ফিলেমন ইয়াং। ফিলেমন ইয়াং হচ্ছে এটার সভাপতিত্ব করে। ওকে, পরবর্তী প্রশ্নে আসেন।
জিরো তত্ত্ব, এখানে ভুল বলা হয়েছে প্রশ্নটা, এখানে উত্তর হবে 30। কত জিরো? 30। 30 তত্ত্বের প্রবর্তককে, 30 তত্ত্বের প্রবর্তককে, এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস। 30 তিনটা শূন্যের প্রবর্তক, ইনি 30 তত্ত্ব। জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন নিঃসরণ, জিরো আরটা কি ছিল একটু বলেন তো, যে 30, এই 30 তিনটা জিরো কি কি একটু বলেন তো আপনারা, আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন আপনারা বলেন 30 এই তিনটা জিরো কি কি? এই তিনটা জিরো কি কি একটু বলেন। 30 তিনটা জিরো আপনাদের মনে আছে কি? একটু মনে থাকলে একটু উত্তর করেন। 30 তিনটা জিরো দ্বারা কি কি বোঝায়? ও ইয়েস, জিরো পভার্টি। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন আসেন, দেখি আমাদের জন্য কি আছে। সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তাকে, সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তাকে, এটাও ডক্টর মোহাম্মদ ইউনুস, এটাও কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। এত বিস্তারিত আর দরকার নাই। পরবর্তী আসেন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে। 5 আগস্ট পরবর্তী সর্বমোট 11টা সংস্কার কমিশন গঠন করা হয়। কয়টা? 11টা সংস্কার কমিশন গঠন করা হয়। এই 11টা সংস্কার কমিশনের একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। সংবিধান সংস্কার কমিশন, এখান থেকে প্রশ্ন মাঝে মাঝে আসে, সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে, কমিশনের প্রধানকে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। কে ভাইয়া? অধ্যাপক আলী রিয়াজ হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান। এখানে প্রশ্ন করেছি পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে একটু বলেন। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে, যারা যারা প্রশ্নটার উত্তর জানেন একটু করবেন। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে। আবারও বলছি, যারা যারা জানেন ঝটপট উত্তর করে ফেলবেন। কেমন উত্তর করবেন? ঝটপট উত্তর করবেন। উত্তর করেন সবাই, এ বলতেছেন তাই না? আচ্ছা, উত্তর করতে থাকেন, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি, তো আপনাদের উত্তরগুলো একটু নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সবাই এ বলতেছেন, আমি দেখতে চাই যে আর কয়জন কি উত্তর দেন। এটার উত্তর হবে হচ্ছে সফর রাজ হোসেন। সফর রাজ হোসেন উত্তর হবে, সফর রাজ হোসেন উত্তর হবে। হ্যাঁ, ওকে। তো দেখি আমাদের পরে কি আছে। পরে আছে হচ্ছে, আচ্ছা প্রশ্নটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম উন্নত মামসী, তাহলে কাকে নিয়ে অঙ্কিত? আবু সাইদকে নিয়ে অঙ্কিত। নাম কি চিত্রকর্মটার? উন্নত মামসীর। এইটার চিত্রকরকে, এইটা কে আঁকায়? এটার শিল্পীকে বলেন, এইটার শিল্পীকে একটু কাইন্ডলি জানান। এটার শিল্পীকে, এইটার শিল্পীকে একটু বলেন তো, এইটার শিল্পীকে। স্যার কেমন আছেন? রাইহান ইসলাম, জি ভালো আছি। এইটার শিল্পীকে একটু বলেন, এইটার শিল্পীকে। এইটার শিল্পীকে বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত। এই প্রশ্নটার নাম্বার হচ্ছে 37, 37 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর কি হবে? ওকে, দেখেন আপনারা দেখেন, হ্যাঁ শহীদ কবির, সঠিক জানি না, সঠিক উত্তর হবে হচ্ছে শহীদ কবির। উত্তর কি হবে? শহীদ কবির। ওকে ওকে, পরবর্তী দেখেন আপনাদের জন্য
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সেটা আমার পক্ষ থেকে, লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, যারা এতক্ষণ দীর্ঘ সময় আমাদের সাথে প্রায় 1 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা 40 মিনিট যারা আমাদের সাথে প্রায় 200+ স্টুডেন্ট এখনও যুক্ত আছেন, যারা স্বপ্ন দেখতেছেন আপনি পাবলিকিয়ান হবেন, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বেন কিংবা আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বেন, আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করবেন, তারা এই ক্লাসে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। তাদের জন্য অবশ্যই ধন্যবাদ ছাড়া আর কিছু দেওয়ার নেই আমার। তো সবার জন্য অনেক দোয়া রইল, আপনারা অনেক ভালো করবেন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যত প্রশ্ন আছে আপনারা আমার জেকে ভাইয়া পেজ অথবা লিজেন্ড কেয়ার পেজ অথবা নাগিব মাহফুজ কাব্য যে কোনো জায়গায় আপনারা কমেন্ট, আপনারা মেসেজ দিলে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। সবার জন্য দোয়া রইল। সবাই খুবই চমৎকার একটা পরীক্ষা দিবেন। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আপনার ক্লাস প্রথম করলাম, খুব ভালো লেগেছে। ওকে, অঙ্কন মজুমদার থেকে শুরু করে যাদের ভালো লেগেছে ভাই আরেকটা ক্লাস নিন, অবশ্যই নিব ভাই। সেকেন্ড টাইম দিব, সেকেন্ড টাইম দিলে দেখেন আপনার ইতে একটা লাভ রিয়েক্ট দিয়েছি, আপনি মেসেজ দিলে আপনি উত্তর পাবেন। শামীম আহমেদ কাব্য ভাই, কেমনে কি ভাই, দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাই, ক্লাসটা অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা সবাই ছিলেন। আপনাদের জন্য মন থেকে দোয়া করি, সবাই ভালো করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।